বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি শামসুল ইসলাম সোলজার। আপনারা জানেন যে প্রতিনিয়ত আমি আপনাদের পাশে থেকে আমি লাইভে এসে রাজনৈতিক সংকট, জবাবদিহির আওতায়, আস্থার জায়গা, এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করে একটি সুন্দর একটি পরিবেশের লক্ষ্যে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। আর লাইভটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা না দেখেন, তাহলে কিন্তু লাইভটি আপনারা ক্লিয়ারলি বিশ্লেষণ না করে কিছু বুঝবেন না। এজন্য বিশ্লেষণ করতে হবে, বুঝতে হবে, জানতে হবে। লাইভটি এ টু জেড আপনারা লাইভটি দেখবেন। যারা যেখান থেকে আমার লাইভটি দেখছেন, লাইভটি অবশ্যই আপনারা একটু কাইন্ডলি শেয়ার করে দিবেন বলে আমি আশা রাখি এবং প্রতিনিয়ত আপনাদের কথা বলার চেষ্টা করি যে আপনারা দুঃখে কষ্টে অনেক নির্যাতিত নিপীড়িত ভাবে আপনারা দিন যাপন করছেন। এখনকার রাজনৈতিক ব্যক্তিত্বের কথা বলার চেষ্টা করি যারা বর্তমানে রাজনীতি করছে, তাদের বিষয় নিয়ে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। আর এই কথাগুলি শ্রুতি মধুর এবং বোঝার মতো কোনো কিছু, আর সেজন্যই আমি কিন্তু কথা বলি। যারা এখন পর্যন্ত জয়েন করেননি, প্লিজ আপনারা অবশ্যই আমার লাইভে জয়েন করবেন। লাইভ টিকেট উপরে টান দিবেন না, আপনারা লাইভটি স্ব স্থান থেকে আপনারা দেখবেন বলে আমি শামসুল ইসলাম সোলজার ব্যক্তিগতভাবে আমি বলছি যে আপনারা লাইভটি অবশ্যই দেখবেন এবং দেখার আগ্রহ প্রকাশ করছি আমি নিজেই। বিষয়বস্তু সার সংক্ষেপ, প্রতিনিয়ত একটা না একটা বিষয় উপরে আমি কিন্তু কথা বলার চেষ্টা করি। আজকের যে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে একটি নেতার উপরে ভর করে অঙ্ক কষাকষি, দর কষাকষি, সে বিষয় নিয়ে আমি আলোচনা করতে চাচ্ছি এবং আপনারা লাইভটিকে সুন্দরভাবে নিবেন বলে আমি আশা করি। এ টু জেড লাইভটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আমি সাংবাদিক মোহাম্মদ শামসুল ইসলাম সোলজার। একটি নাম, একটি খ্যাতি, একটি যশ সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীতে 195টা রাষ্ট্রে পৃথিবীর মানুষ সবাই চিনুক, জানুক, বুঝুক। আস্থার জায়গাকে সুন্দর একটি জায়গায় নেওয়ার চেষ্টা করি আমার নিজকে নিজে সবার হৃদয়ের জায়গায় যাওয়ার চেষ্টা করি, একটি মানুষের আস্থার জায়গায় যাওয়ার চেষ্টা করি। কিন্তু আমি একা কিভাবে যাব বলেন? যেতে হলে আমাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলে আমি যেতে পারব। এছাড়া বিকল্প নেই যে আমি একার পক্ষে কোনো জায়গায় যাব। তবে দুঃখ হয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলতে চাই, আজকের এগুলি কি হচ্ছে বাংলাদেশে?
কিন্তু আপনারা যদি লাইভটি না দেখেন তাহলে আমি কাকে বলবো? আর যদি শেয়ার না করেন তাহলে আমার কথাগুলি কে শুনবে? সব মিলে এডুকেটেড পার্সন সহ যারা নর্মাল, মধ্যবিত্ত, কৃষক, শ্রমিক, প্রত্যেকের হাতে একটা অ্যান্ড্রয়েড সেট। আপনি কি পারবেন না আমার লাইভটিকে শেয়ার করে দিতে? আপনি কি পারবেন না যে এত সুন্দর কথাগুলি মানুষের সম্মুখে ভেসে বেড়ায়? আপনার পক্ষে কি সম্ভব হয় না যে হিংসা, দেমাগ, অহংকার দূরীকরণ করে দিয়ে আমার লাইফটিকে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আজকের মানুষ একটি সুন্দর কথা শুনুক? এজন্য আমি বলছি যে যারা এখন পর্যন্ত জয়েন করেননি অবশ্যই আপনারা জয়েন করবেন। জয়েন করছেন রেজাউল খান, অসংখ্য ধন্যবাদ জয়েন করার জন্য। এই তো লক্ষ্মী ভাই আমার জয়েন করছে আমার বোর্ডে এবং আমার পেজে। আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকতে হবে এবং প্রতিনিয়ত মানুষের কথা বলার চেষ্টা করি। এদেশের রাজনৈতিক ব্যক্তিত্বের উপরে আজকে সংকট নিরসনের জন্য আমি কথা বলি। তো আমি যে কথা নিয়ে আমি আলোচনার সূত্রপাত করতে চাচ্ছি সেটা হচ্ছে যে একটি নেতার উপরে ভর করে নেতৃত্ব দেওয়া, সেই লক্ষ্যে আজকের আমি কথা বলবো। এ কথার বিশ্লেষণ, এই কথার তাৎপর্য, এগুলি সর্বোপরি আমাদের বুঝতে হবে, জানতে হবে। যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমি শামসুল ইসলাম চৌধুরী। বাংলাদেশে অনেকটি পরিবার আছে, পৃথিবীতে প্রতিনিয়ত লোক মারা যাচ্ছে। অসহায় লোকের পাশে দাঁড়িয়ে আজকের কথা বলার চেষ্টা করব। ওয়েলকাম আরিয়ান, ওয়েলকাম আরিয়ান ভাই জয়েন করার জন্য। এভাবে করে আস্তে আস্তে আপনারা যদি আমার লাইভে অংশগ্রহণ করেন, এমনই ভাবে আমি আজকের রাজনৈতিক ব্যক্তিদেরকে ধোলাই দিব অকথ্য ভাষায়, সেটি শোনার জন্য আজকের আমার পাশে থাকবেন। এত বড় মাপের লোকদেরকে আমি এইভাবে ধোলাই দেই, সেই জন্যই আপনারা লাইভে অংশগ্রহণ করবেন। কিভাবে ধোলাই দিই আপনারা শুনবেন। আর যে ভাই জয়েন করছেন অবশ্যই আমার লাইভটাকে এখনই শেয়ার করে দিবেন, তাহলে আস্তে আস্তে লোকগুলি বাড়বে। লোক বেশি হলে হয় কি, কথাগুলি বলতে ভালো লাগে, আর যদি লোক না হয় বেশি তাহলে কথা সেভাবে আসে না। তাই আসুন আপনারা আমার লাইভে আপনারা জয়েন করুন। আমার দুঃখ হয় যে কিছু কিছু নর্তকীর বাচ্চারা তারা লাইভে অংশগ্রহণ করলে একের পর এক কমেন্ট বক্সে খালি কমেন্ট এবং তাদের সাপোর্ট এর কিন্তু অভাব হয় না। কিন্তু যাতে বাঙালিরা তো ভালো কথাটা নিবে না, কিছু কিছু মাদারচোদ যারা এই কথাগুলিকে নেয় না, ওরা সবসময়ের জন্য অনলাইনে বসে থাকে। কোন সময় কোন ভালো সেরি আসবে আর লাইক কমেন্ট করে দিয়ে তার পিছে পিছে ঘুরবে, আর তাদের যদি রিলেশনটা হয় তাদের পিছে বাপের টাকা নষ্ট করে তার পিছে পিছে হাঁটবে, হয়তো লাস্টে মারা যাবে, নয়তো আত্মহত্যা করবে। এটাই তো হচ্ছে অনলাইনের ভিতরে। কি না হয়, এই যে আপনি জল্লাদের কথা শুনেছেন, জল্লাদ শাহজাহান লোকটা কিন্তু খুবই ভালো, মেয়েটা ভালো না। কিন্তু এই মেয়েটা তার জীবনে এসে সর্বোপরি আবার ব্যতিক্রম ভাবে যেই কথাটা মেয়েটা আজকের লাইভে সবার সম্মুখে বলতে পারে যে আমাকে 5-7 বার 10 বার করে আকাম করে,
যে লাইভে এসে যে মহিলা বলতে পারে যে আমাকে 10 বার 5 বার নয় অযথা এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে নির্যাতন করে, ডাইরেক্ট বাংলা আমাকে এনজয় করে, সেক্স করে, তাহলে সে মহিলাটা কত ভালো হতে পারে আপনারা বুঝে নেন। তার মানেটা হচ্ছে জল্লাদ শাহজাহান এবং এই মেয়েটা, এদের লাইক কমেন্ট শেয়ারের কিন্তু অভাব হয় না। ওই মেয়েটার কথা শোনার জন্য, মেয়েটার কথাকে নেওয়ার জন্য কিছু ইউটিউবার, এইসব মাদারচোদ আর কিছু সাংবাদিক মাদারচোদ আছে। এই মাদারচোদেরা হলুদ সাংবাদিক, এরা জায়গায় জায়গায় মাইর খায় আর জায়গায় জায়গায় এভাবে করে তাদের কথাগুলি নিচ্ছে আর টোটাল সমাজটাকে নষ্ট করে দিচ্ছে এই সব মাদারচোদ সাংবাদিক। যেখানে পাবেন এই গালে একটা ওই গালে একটা দেওয়ার চেষ্টা করবে। কিছু মাদারচোদ সাংবাদিক আছে এফডিসিতে যে মাইটের খেয়ে এখন বর্তমানে তাদের সাথে বলতেছে, কয় এটা হচ্ছে মামুলি ব্যাপার, এটা আমরা শেষ করে ফেলেছি। সাংবাদিক নামের কলঙ্ক, এসব জাউরা, খানকির পোলা, মাদারচোদ, স্টুপিড, যেখানে এই কালো সাংবাদিক, হলুদ সাংবাদিক পাবেন, আপনারা তাদেরকে পিটিয়ে আপনার এলাকা থেকে আউট করে দিবেন। কিন্তু নামি দামি যারা লেখক, বুদ্ধিজীবী, ভালো মানের যারা জার্নালিস্ট, তাদেরকে কদর করবেন। তারা হচ্ছে প্রকৃতিক সাংবাদিক, যারা বারবার করে মানুষের কাছে যায় না বা বারবার করে সামনে ইয়ে করে না। সাইদুল, আমার ভাই না, তোমার অসুখ কেমন? তোমার সাথে কথাও বলতে পারিনি সাইদুল, তুমি ভালো করে আমাকে জানাও যে তোমার সুস্থতা এখন বর্তমানে কতটুকু এবং তুমি কেমন আছো। লাইক কমেন্ট শেয়ার করো। আর যেই ভিডিওগুলি তুমি দেখছো হসপিটালে, আসলে মুমর্ষ, খুব খারাপ লাগে, চোখ দিয়ে পানি আসে। ওর জন্য সবাই দোয়া করবেন, ও অসুস্থ। তো আমি বলতেছিলাম, আজকের এই মুহূর্তের জন্য আমাদের বাংলাদেশে যে সোশ্যাল মিডিয়াগুলি এখন বর্তমানে আমাদের অ্যান্ড্রয়েড সেটের ভিতরে যা কিছু হচ্ছে, এগুলি মানুষকে, এলাকার তরুণদেরকে নষ্ট করছে। বিশেষ করে আমি কিছু কথা বলতে চাই, যার কাছে অ্যান্ড্রয়েড সেট সবসময়ের জন্য বিরাজমান, সেই সেটের খুললি সেটের ভিতরে দেখা যায় শাকিব খান, মহিলা খান, সাকিব আল হাসান, এই খান, ওই খান, কিং খান, বাল খান, বাংলাদেশের ভিতরে যা কিছু হচ্ছে সব সোশ্যাল মিডিয়ায় এগুলা দিয়ে আজকের সমাজটাকে, ঘরের মহিলাদেরকে নষ্ট করছে। আর কতগুলা বেয়াদব সাংবাদিক মহিলাদের কাছে যে ভালো ভালো চ্যানেলের সাংবাদিক, এই যে আজকের একটা ফেসবুকে না পেজে আমি দেখলাম, মেয়েটা বলতেছে যে সাকিব খান ছাড়া আমি বাঁচি না, সাকিব খান আমাকে বিয়ে করবে এবং সাকিব খানের ধারে আমি রাত্রে শোবো এবং সাকিব খান ছাড়া আমি নাকে কানে চোখে কিছু দেখি না, সম্ভাবনাময় তৃতীয় বিয়েটা মনে হয় আমার সাথেই হবে। কত বড় বেয়াদব, কত বড় বাস্টার্ড! তার পেজে, তার ইউটিউব চ্যানেলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক ঢুকে এইগুলি দেখছে। আমাদের তরুণরা, আমাদের সমাজের লোকেরা, আমাদের বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদেরা, সাংবাদিকেরা এগুলি দেখছে। আর আমি কমেন্ট বক্সকে দিয়ে যে আমি সম্পূর্ণ ট্রাই করে দেখলাম, সব এডুকেটেড পারসন এদেশের তরুণদেরকে নষ্ট করছে এভাবে করে। এই সব অবদার্থ ননসেন্স স্টুপিড বিএফডিসিতে আজকের চান্স পেয়ে এই মাদারচোদর নাম রানা সাকিব খান, আজকের আমি দেখেছি আজিজ রেজা ওর বাসায় যে তারপরে ডান্স শিখতো, কনভেন্স দিতে পারতো না, টাকা দিতে পারতো না, গরিবের সন্তান, তার বাপ একটি দারোয়ান ছিল, সেখান থেকে তিলে তিলে আজিজ রেজার ওখানে থেকে আজকে এত বড় একটা স্টার হয়েছে। কি সুপারস্টার না কোন বাল স্টার! এখন সে বিয়ে করে বারবার, আর বিয়ে করার পরে মেয়েরা পাগল হয়, মেয়েরা আত্মহত্যা করে, আর মেয়েরা এখন বর্তমানে ওপেন। আমি মা বোনদেরকে বলতে চাই, তোদের কি মা বাপ নেই? তোদের মা আছে ঘরে? তোর বাপ আছে? তোর বাপ যদি থেকে থাকে, তোর মা যদি থেকে থাকে, তাহলে তুই ক্যামেরার সামনে, বিশেষ করে ইউটিউবার ক্যামেরা, স্টুপিড সাংবাদিকের সামনে যে ডায়লগ গুলি দিচ্ছিস যে সাকিব খানের জন্য তৃতীয় বিয়েটা আমার জন্য হবে, আমি একজন ডাক্তার, আমি তাকে বিয়ে করব, আমার সাথে বিয়ে হবে, সাকিব খান, বাল খান, হিজলা,
ওর ক্যারেক্টার সম্বন্ধে তোরা জানিস কেউ ও যে কত বড় খারাপ? এরা শুধু অভিনয় করে, বিতর্কত এত খারাপ যা ভাষায় প্রকাশ করার মতো না। যদি এদের পিছে বা এদের ব্যাকগ্রাউন্ড যদি কেউ জেনে থাকো, তোমাদের কি টাকায় পুটকি মারে যে টাকা দিয়ে আজকের তুমি তাদেরকে স্টার বানাও? এবং তার ছেলে কোন স্কুলে, আইবি স্কুলে বসুন্ধরার মতো পার ডে বছরে লক্ষ লক্ষ টাকা সেখানে আজকের তারা ভর্তি করিয়ে তাদেরকে পড়াচ্ছে, তাদের আত্মীয় স্বজন, তার ছেলে। এবং এই মহিলাগুলি, এই বেয়াদব স্টুপিড, এই পতিতা আজকের এই ভাইরাল, অর্থাৎ এরা এসে এরা যেই ভঙ্গিতে আজকের এগুলি করছে, বাংলার তরুণরা এগুলি দেখে দেখে জায়গায় জায়গায় আত্মহত্যা করছে, মারামারি করছে, কাটাকাটি করছে, প্রেম করছে। এগুলি করে 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 আমাদের সমাজটা একবারে ধূলিসাৎ হয়ে গেছে। এমডি পারভেজ গতকালকেও জয়েন করছে, আমার লক্ষ্মী ভাই আজকেও জয়েন করছে। আমি চাই প্লিজ প্লিজ সাইদুর, তোমরা সবাই আমার লাইভটিকে শেয়ার করে দাও। এই কথাগুলি আসলে মানুষ শুনুক, বুঝুক। আজকের এখানে এমন কোনো লাইভ হচ্ছে না যে আমি সাকিব খান, বাল খান, সামা খান এবং এই সাকিব আল হাসান, এই এরা সমস্ত সবকিছু আজকে এদেরকে দেখে মহিলারা সমস্ত সর্বোপরি নষ্ট হয়ে যাচ্ছে। গোলাম রাসেল নয়ন, ওয়েলকাম। গোলাম রাসেল নয়ন জয়েন করছে, এত বড় মাপের একটা লোক। এবং আমি পরিচয় করে দিছি সিএমএম কোডের ভালো একজন কর্মকর্তা। এবং স্টোনোর জন্য সবাই দোয়া করবেন। এবং সারা বাংলাদেশে ঢাকা সিএমএম কোড অল বাংলাদেশের ও যেন ভালো একটা সেই স্টোনো অ্যাসোসিয়েশনের ভিতরে যেন সভাপতি হতে পারে। আর আমি সাংবাদিক হিসেবে ওর জন্য দোয়া করি। এবং ওর কাছে আমার একটা মামলাও আছে, আপনারা যেন সবাই বলেন যেন ও আমাকে যেন একটু সেভ করে দেয়। সেই নয়ন আমার কলিজার টুকরা, ওর মামার নির্বাচন আবার করবো। আলম ভাইয়ের সাথে আমার ভালো সম্পর্ক এবং এই সম্পর্ক ধরে রাখার চেষ্টা করব। আমি দেশে গিয়েছিলাম, আলম ভাইকে আমি শ্রদ্ধা করেছি, তার ভাগ্নে নয়ন এবং আমাদের ছোট ভাই। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের সমাজে, আচ্ছা আপনি দেখুন, আপনি ঘরে বসে আছেন, ঘরে বসে থাকার পরে যদি সেট দেখা যাচ্ছে, মেয়ে বাপের সামনে যখন সেটটাকে ওপেন করবে, অ্যান্ড্রয়েড সেট নিয়ে মেয়ে যখন দেখতে যাবে এবং বাপের সামনে ওই মেয়েটা সেই দেখতেছে একটা ল্যাংটা ছবি। আমার আমলে অ্যানালগের সময়, আমি যখন আমার জন্ম 63 সালে, তখন আপনি হিসাব করে দেখেন যে স্বাধীনের সময় বয়স কত। এবং ওই সময় এই ডিজিটাল এত স্মার্ট বাংলাদেশ এত কিছু ছিল না। তখন তারা কিন্তু আমরা কিন্তু শান্তিতে ছিলাম, আমাদের চিঠি চালাচালি হতো। আর এখন কি হচ্ছে? সাকিব খান কি বাংলাদেশের, তার জন্য মরতে হবে, তিন নাম্বার বউ বিয়ে করতে হবে, এত বড় কি বাংলাদেশে? ভাই এই জিনিসগুলির জন্য আমি মেয়েদেরকে বলছি যে তোমরা যে লাইভগুলি এসে যেভাবে বলছো যে আজকের এই খানের সাথে আমি বিয়ে করতে চাই এবং না হলে আমি বাঁচবো না, এবং যেই ভঙ্গিতে তোমার যেই ভঙ্গি, ভাব ভঙ্গি, এগুলি মানুষ দেখে ধিক্কার মারতেছে এবং তোর মা বাপ লজ্জা লাগে। এইসব পেতনিদেরকে বলবো, এইসব অপদার্থ প্রস্টিটিউট পতিদারকে বলতে চাই যে তোমরা অন্তত এমন কিছু আজকের ওপেন হয়ে এসব কথা বলার চেষ্টা করবে না। এছাড়া ব্যতিক্রম আপনি দেখবেন যে ফেসবুকের ভিতরে একটা চ্যানেল আছে, সেখানে অলরেডি কিভাবে সেক্সুয়াল ম্যাটার নিয়ে বাহিরের প্রবাসীদের কাছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এ ব্যাপারে সতর্ক থাকতে হবে, কারণ আজকের এই সমাজটা নষ্ট করে দিচ্ছে। আজকের সামাজিক দৃষ্টিকোণ হিসাবে সমাজে বসবাস করার জন্য যতটুকু যেইভাবে চলার দরকার সেভাবে কিন্তু আমরা চলতে পারছি না। এ ধরনের হচ্ছে সমাজটাকে। এই বিএফবিসি আর একটা কতগুলা নায়িকা আছে যেগুলি প্রস্টিটিউট, টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে, রেডিসন, তারপরে বিভিন্ন জায়গায় তারা টাকার বিনিময়ে তারা ব্যবসা করছে, ব্যবসা করে কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনার কয়টা ছবি করে, 2টা না 3টা, অথচ যে দেখেন সিঙ্গাপুরে বাড়ি, এখানে বাড়ি। ইনকাম সোর্স কি তাদের? একটা ছবিতে কয় টাকা পায় এক বছরে? সেখানে বাড়ি গাড়ির কোনো অভাব থাকে না। এদেরকে আইনের আওতায় নিয়ে আসবে। এবং এদেরকে কিভাবে আইনের আওতায় নিয়ে আসবে? এরা তো
সেই ডিটেকটিভ ব্রাঞ্চের যেই প্রধান হারুন ভাই, ওনার ওখানে গেলেই ভাত খাওয়া যায়। উনি একটা টেবিল ফিট করে রেখেছে, আর নায়ক নায়িকা গায়িকা, মানে উপরে যে চেহারা হারুন ভাই, তলায় যদি দেখেন না তাহলে আপনি তো ওখানে তো আপনি হার্ট ফেল করবেন। কিচ্ছু নেই ওদের ভিতরে, উপরের চেহারা চিকচাক, নিচে সদরঘাট। এবং যারা এদের সাথে মিশেছে তারা বুঝবে। এবং এই জন্য লাইভ কমেন্ট শেয়ারে কেউ বলেন তো ভাই যে আসলে তলা যারা দেখেছেন তারা একটু লেখেন তো ভাই, আমি দেখেছি, তাহলে আমি এটা প্রমাণ করতে পারবো। আমার এক ভাই কমেন্ট বক্সে লিখেছে যে আসলে উপরে পোস্টপাস, নিচে সদরঘাট, নিচে কিচ্ছু নেই। এদেরকে নিয়ে আবার ওখানে ডিটেকটিভ ব্রাঞ্চে হারুন সাহেবের ওইখানে হোটেল আছে, ভাতের হোটেল, ওখানে বসে বসে তাদেরকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, যা কিছু করছে। কই, আমি বাংলার মানুষদেরকে বলতে চাই, হে কৃষক, হে শ্রমিক, তোমরা দেশ গঠন করেছিলে, তোমরা মুক্তিযোদ্ধা, আজও পর্যন্ত ওই সব জায়গায় যে তোমাদের কোনো ভাতের হোটেল ওখানে নেই, তোমরা এক মুঠো ভাত তোমরা খেতে পারবে না। তোমাদের জন্য অন্যায়, অত্যাচার, উৎপীড়ন, জুলুম, নির্যাতন তোমাদের সারা জীবন সহ্য করে দিতে হবে। আজকের আসো, এই ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে কৃষক, শ্রমিক, জনতা অধিকার আদায়ের লক্ষ্যে দল গঠন করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা সামনের দিকে রাজপথে জীবন দিয়ে অন্তত বলতে পারবো শের বাংলায় কে এম ফজলুল হকের মতো, মাওলানা ভাসানীর মতো, যে আজকে একটি স্বচ্ছ বাংলাদেশ, একটা ভাইরাস মুক্ত বাংলাদেশ আমরা গড়তে পেরেছি। সেজন্যই আমার লোকদেরকে আমি বলতে চাই যে আপনারা কখনো কোনো প্রকার আপনার বাচ্চা যদি আপনি মানুষ করতে চান এবং আপনি যদি সেভাবে প্রতিষ্ঠিত করাতে চান, তার কাছে কোনো অ্যান্ড্রয়েড সেট থাকতে পারবে না। কারণ এই সেটগুলি ঘর থেকে ভেঙে ফেলুন। কারণ যেসব মহিলারা, যেসব নর্তকী, যেসব পতিতালয়ের খানকিরা, বেশ্যা, এই বেশ্যাগুলি যখন এসে আজকের এই অ্যান্ড্রয়েড সেটের ভিতরে লাফালাফি, দুধ দেখা দেখি, চোষাচুষি যেগুলি করে, এগুলি সেক্সুয়াল ম্যাটার দেখে আপনার মেয়েও শেষ, ছেলেও শেষ। তারা জীবন থেকে, যৌবন থেকে সব হারিয়ে তারা কিন্তু আজকে নেশাগ্রস্ত হয়ে, তার লাইভ বাত হয়ে আপনাকে কিন্তু জবাই করবে। তাই হচ্ছে, ছেলে বাবাকে জবাই করছে, সেটা ফেসবুকে ওপেন দেখা যাচ্ছে, এবং সর্বোপরি সেই ধরনের হচ্ছে। একটু প্লিজ। তো যে কথা বলতেছিলাম, আজকের আমাদের ঘরের যেই তরুণ মেয়েটা, আপনার ঘরে সেই মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বাল খান, শাকিব খান, এই বাল হাসান, এই হাসান, ওই হাসান, সেলিব্রিটি আপনার টাকায় হচ্ছে। আপনাকে চিনে না, শোনে না, জানে না, আপনার টাকা। আমি বাংলার মানুষদেরকে বলতে চাই যে একটি পয়সা যাতে করে ডানে বামে খরচা না করে, আপনার মা অসুস্থ, তাকে একটি ট্যাবলেট দিতে পারছেন না, অথচ 500 টাকা দিয়ে আপনি হলে ছবি দেখছেন, আপনি 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা খরচ করে ক্রিকেট খেলা দেখছেন, আর আপনার টাকা, আপনার সমস্ত কিছু দিয়ে আজকের তালা সেলিব্রিটি হয়ে আপনাকে আপনাকে আপনার ঘরের পরিবারটাকে নষ্ট করছে, আপনার মেয়েটাকে নষ্ট করছে। আপনারা এগুলি সমস্ত সবকিছু বাদ দিয়ে বাংলার মানুষদেরকে বলছি যে একটা সুন্দর পরিবেশ, আদর সম্বিত একটি সুন্দর পরিবেশ গড়ার লক্ষ্যে আপনার কিন্তু এগিয়ে আসতে হবে। জয়েন করছে হিমেল খান, ওয়েলকাম ভাই। রেগুলারলি আপনারা লাইভে থাকলে অন্তত ভালো লাগে। নয়ন, লাইভ থেকে যেও না এবং মোটামুটি থাকো, কারণ তুমি ঢুকছো, এজন্য আমার কাছে খুবই ভালো লাগছে। কারণ তোমার আত্মার সাথে, তোমার মামার সাথে, তোমার ফ্যামিলির সাথে আমি জড়ানো, তুমি আমার ভাই। তা আমি যে কথা বলতেছিলাম যে আজকে আমাদেরকে নষ্ট করে দিচ্ছে। আর কিছু কিছু বোকাচোদা সাংবাদিক আছে, এরা হয়তো দেখা যাচ্ছে যে এদের একটি চ্যানেল আছে, সময় চ্যানেল, এদের একটি চ্যানেল আই আছে, এদের 71 টিভি আছে। এইসব মাদারচোদ কিছু জার্নালিস্ট, সাংবাদিক, তারা করে কি, প্রত্যেক দিন ওই অপুর বাসায় যায়, বুবলির বাসায় যায়, যে তারপরে বলছে, ম্যাডাম এক্সকিউজ মি, একটি প্রশ্ন করতে পারি, আপনি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছেন এবং শাকিব খানের সাথে আপনার কি কথা হয়েছে কিনা, যদি আমাদেরকে একটু বলতেন। হ্যাঁ কুত্তার বাচ্চা, তো সাউয়া দিয়ে রড ঢুকামু, শুয়ারের বাচ্চা, তুই দেশটাকে নষ্ট করেছিস, দেশের মানুষকে 18 কোটি মানুষদেরকে নষ্ট করেছিস, মাদারচোদ।
এই শুয়ার বাচ্চাদেরকে যে জায়গায় পাবেন সে জায়গায় জ্যান্ত কবর দিবেন। এই মাদারচোদ কুত্তার বাচ্চারা আমার দেশটাকে নষ্ট করে দিয়েছে। আবার সাকিব খানের সকালবেলা বাসায় যায় ওই সাংবাদিক মাদারচোদে যে বলে যে খান সাহেব আপনি কিং খান, বাংলাদেশের ভিতরে আপনি সামা খান, আপনি বাংলাদেশের ভিতরে দোন খান, আপনি বুবলির সাথে আপনার কি হয়েছে এবং আপনার অপু বিশ্বাসের সাথে কি হয়েছে একটু মাইকে আপনি বলেন। বোদারবাল সাংবাদিক চ্যানেল আইসো টোটাল যে কোনো চ্যানেলের ভিতরে প্রথম হেডিংই হচ্ছে আজকের এই সাকিব আল হাসান, সাকিব খান এবং শিল্পী সমিতি, সামা সমিতি, বাল সমিতি দিয়ে আজকে গোটা সমাজটাকে নষ্ট করেছে। বাংলাদেশের যে কটি সিনেমা হল আমি মালিকদেরকে বলবো, পায়ে ধরে বলতে চাই যে এই সিনেমা হলগুলি বন্ধ করে দেন এবং তাদের সমস্ত ব্যবসা নষ্ট হয়ে যাক। কেন বলছি শিল্পী সমিতি শোনে না, বিএফডিসির প্রডিউসার সমিতি, ডিরেক্টর সমিতি কেন শোনে না? যারা আজকের এই নেকেড পতিতা এদেরকে যদি আপনারা প্রত্যাখ্যান করে দিয়ে সাদা কালো যুগের মতো সুন্দর নায়িকা নিয়ে পা হতে মাথা পর্যন্ত বোরকা পরিধান করবে, কাজের সময় কাজ করবে, সুন্দর একটি নাটক লেখে, উপন্যাস এবং একটা বই লেখে আমাদেরকে যদি দেন তাহলে দেশের জনগণ সেটা নিবে। কিন্তু এই পতিতলায় খানকি বেশ্যা এদেরকে নিয়ে আজকের যদি ছবি নির্মাণ করেন দেশের মানুষ নষ্ট হচ্ছে, দেশের মানুষ, দেশের মহিলারা নষ্ট হচ্ছে। তাই যদি না হয় আজকের এই বাল খান, কিং খান, এই সাউয়ার বেটা প্রত্যেকটা সময় যে যেইভাবে মেয়েরা আজকে মেয়েদেরকে বলতেছি তোমাদের কি লজ্জা হয় না? তোমরা যেভাবে উলঙ্গ হয়ে রাস্তায় দুধ বের করে, দুধের বোটা বের করে তারপরে তুমি তাদেরকে বলছো যে সাকিব খানের তৃতীয় স্ত্রী জয়েন করছে আলিমুল হাসান আগুন। ওয়েলকাম। হ্যাঁ মামা ভালো আছে সাইদুল, আমি চোখে চশমা পরার উদ্দেশ্য হলো আমি এদিকে তাকাইতে পারি না, এই জন্য আমি কিন্তু ভাব নিচ্ছি না, কারণ আমি তাকাইতে পারি না। যে যেখান থেকে জয়েন করছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাইদুল ইসলাম অসংখ্য ধন্যবাদ। এরাই দেশের 12টা। হ্যাঁ মামা আসলে সাইদুল ঘটনা সত্য, এই শুয়ার বাচ্চারা এই দেশের 12টা বাজাচ্ছে। এই বেশ্যা, এই যে অপু আর একটা বুবলি নামের এই শুয়ার বাচ্চারা দেশটাকে নষ্ট করে দিচ্ছে। কারণ এর মা নাই, বাপ নাই, আত্মীয় নাই, স্বজন নাই। একটু ডান্স করে আজিজ রেজা ওখানে গেছে, যাওয়ার পরে ভিকিতে টান মারছে ডিপ জল, এককারে খাইয়া খুইয়া ঠিক মতো ছেড়ে দিছে। আবার একটা ওই যে হিজলা সাকিব খান না বাল খান ওই বিয়ে করে আজকের এই দেশের ভিতরে সমস্ত সর্বোপরি জায়গায় জায়গায় আমাদের মেয়ে ছেলেদেরকে নেশাগ্রস্ত করিয়ে আজকের এই ব্লু ফিল্ম দেখিয়ে সমাজটাকে ধূলিসাৎ করে দিয়েছে। আপনি দেখবেন এদের কথাবার্তা, এদের চাল চলন, অ্যাক্টিভিটিস প্রত্যেকটা ওয়ান লাইন থেকে আপনি দেখবেন সব সময়ের জন্য আমার কিছু সাংবাদিক আছে তারা আবার কি করে সাকিব আল হাসানের কাছে যায়। বাল হাসানের কাছে যাওয়ার পরে বলছে যে আপনি তো বিশাল বড় ক্রিকেটার, আপনি তো বাংলাদেশের অলরাউন্ডার, আচ্ছা ওর কাছে কি আছে এমন আমার কাছে তো একটু বলেন। ও নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, কিচ্ছু দেয় না। ও একটা ছোট্ট একটা বল খেলে, আর বল খেলার পরে এখন বর্তমানে সে একজন এমপি, পার্লামেন্ট সংসদ সদস্য, আবার বলে আসসালামু আলাইকুম এবং বলে যে বিসমিল্লাহ রাহিম। এর ভিতরে কি আছে? একে কি জন্য আপনারা, আমি বাংলার মানুষদেরকে বলি, কি জন্য এদেরকে হাইলাইট করেন? আর আপনার টাকায় কি চোদে যে ওদের পিছে আপনারা হাজার হাজার টাকা নষ্ট করতেছেন কেন? জয়েন করছে আব্দুর রহিম ভাই, ওয়েলকাম মামু। হ্যাঁ বিষয়টা হচ্ছে যে এড়িয়ে যেতে তো পারছি না, এড়াবো কিভাবে? এটা সত্য কথা বলছি, আর সত্য কথা বলতে যদি কোনো ফাঁসি হয় হোক, সমস্যা নাই তো কোনো, আর ফাঁসি তো হবেই। কারণ প্রস্টিটিউট মহিলারা যেইভাবে অনলাইনে তারা সরাসরি করছে, আমাদের বাচ্চা কাচ্চা, আমাদের মেয়ে, টোটাল পরিবারের একটি সুন্দর সংসারের ভিতরে আজকের প্রত্যেকের হাতে মোবাইল, অ্যান্ড্রয়েড সেট। কিন্তু আপনি এখন এই মুহূর্তে একটু নক করবেন, অ্যান্ড্রয়েড সেটের ভিতরে ঢুকবেন, দেখবেন পতিতা, খালি পতিতা, খালি পতিতা, মহিলা মহিলা দুধ বাইর করে তারা এক প্রকার চুলগুলারে এলোমেলো করে আজকের কিন্তু নায়িকা প্রস্টিটিউট এসে দেশটাকে নষ্ট করে দিচ্ছে। এইভাবে হচ্ছে আমাদের সমাজ। আমি বলতে চাই যে আজকের আইসিটি শাখা থেকে যারা আছেন সর্বোপরি এদেরকে চিহ্নিত করে এদেরকে একটু শাস্তির আওতায় নিয়ে আসেন। না হলে কি হবে জানেন? আজকের এই পরিবারের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে গেলে নেশাগ্রস্ত হয়ে আজকের ছেলে বাপকে খুন করবে, বাপ ছেলেকে খুন করবে। যেমন কিছুদিন আগে এক মুরব্বী 80 বছরের বয়স, প্রতিনিয়ত ছেলেটা মাদকের সাথে আসক্ত,
এবং এক মহিলার সাথে সে প্রেম করে এবং এই ফেসবুকে তাদের ওঠা বসা ছিল এবং এক প্রকার টাকা দিতে পারে না বলেই বৃদ্ধ মা তার গায়ে হাত দিয়ে প্রত্যেক দিন পানির ভিতরে চুবিয়ে যেই অপমান অপদস্থ মাকে করলো, সেই মা বাপকে সে এত অকথ্য ভাষায় গালিগালাজ করত। তো এটা কি জন্য করেছে? এই জন্য করেছে যে আজকের এগুলি দেখতে দেখতে ওই ছেলেটি অ্যাডিক্টেড অর্থাৎ নেশাগ্রস্ত হয়ে, আপনারা জানেন যে হিরোইনের নেশাটা আর ব্যক্তিগতভাবে বাবা নেশাটা যে কত বড় খারাপ। এগুলি যদি খায় কেউ, সেবন করে, নিজকে নিজে কেউ চেনে না। সাইদুল কমেন্ট করছো, এরকম বিবাহ যদি হুজুরা করত তাহলে তাদেরকে বলতো ধর্ষক। হ্যাঁ, আসলেই সত্য কথা, তাদেরকেই বলতো ধর্ষক, এটা বাস্তব। তো আমি যে কথা বলতেছিলাম, যে বিষয় নিয়ে আলোচনা করছি, আজকের এই ছেলে এত উচ্ছৃঙ্খল এবং এতভাবে বেপরোয়া যা ভাষায় প্রকাশ করা ছিল না। ছেলে ঘুমন্ত, মা কাঁদছে এবং অলরেডি কুঠার দিয়া মাথায় এমন ভাবে বাড়ি দিয়েছে, অনলাইনে আমরা দেখেছি যে শিরচ্ছেদ হয়ে ওই ছেলেটা চলে গেল পৃথিবী থেকে। এটা সত্য না মিথ্যা আপনারা যাচাই বাছাই করবেন, এখন করবেন। কারণ আমি যে কথা বলছি আপনাদের, সারা বাংলাদেশে যে লাইভ করে প্রত্যেকটা লোকের কাছে যে মেসেজটা আমার যাচ্ছে, আপনারা তো এসব কথা নিচ্ছেন না। এসব কথা কিন্তু আপনারা নিচ্ছেন না। আপনারা মানে কোনো সমস্যার ভিতরে জর্জরিত না বিধে আপনারা নিচ্ছেন না। আমি সত্য কথা বলছি। আমার লাইভ কেটে আপনারা এখন বর্তমানে ওই জায়গায় আপনি যান, ফেসবুকে দেখেন, যান ফেসবুক পেজে যান, কি হচ্ছে দেখুন। সমাজ নষ্ট হচ্ছে। আমি এদেশের পলিটিশিয়ান, এদেশের রাজনীতিবিদ, সাংবাদিক সবাইকে বলতে চাই যে আপনারা দেশকে যদি একটি সুন্দরতম, প্রত্যেকটা পরিবারের আদর্শিক সেই যদি সেইভাবে পরিবার তৈরি করতে চান, তাহলে আপনারা এগিয়ে আসুন। আর এগিয়ে আসার লক্ষ্যে আজকের আমরা সামনের দিকে এগিয়ে যাই। কেন বললাম? আজকের প্রতিনিয়ত শাকিব খানের জন্য মেয়েরা সুইসাইড করতেছে, মরতেছে, তারপরে গলায় দড়ি দিচ্ছে, কেউ আত্মহত্যা করতেছে আজকের এর জন্য। আবার এই দুই মহিলা এই যে সমস্ত সবকিছু এইসব নিউজগুলা কভার করার জন্য তারা চ্যানেল থেকে ছুটে দৌড়িয়ে যায়, দৌড়িয়ে যেয়ে তারপরে বোম ক্যামেরা সামনে ধরে। ওই যে বললাম, বুবলিকে জিজ্ঞেস করছে আজকে শাকিব খানের সাথে আপনার কথা হয়েছে কিনা, আবার অপু বিশ্বাসকে দেখছে আপনাদের সংসার কি আবার জোড়াতালি হবে কিনা। এটা কি মানুষের মতো? এটা কি সাংবাদিক না? এটা কি? আপনাদের কাছে আমি বিচার দিলাম। দেশবাসীকে বলতে চাই যে আজকের বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি হচ্ছে, আর এই ভাব দ্বারাই এখন এই প্রস্টিটিউট, এই খারাপ এই মহিলা, তারা কিন্তু এখন সংসদ একটা পবিত্রতম জায়গা, সেখানে ঢুকে 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 এই যে পরিবারতন্ত্রের কিছু সাধারণ সম্পাদক আছে, যুগ্ম সম্পাদক আছে, যারা খোর মাগি খোর, আর যারা বর্তমানে মদ খায়, তারপরে জুয়া খেলায়, এইগুলি জুয়ারির কাছে ওইসব আশা করে পাও চেটে চেটে যখন তার পাশে যায়, তারা নমিনেশন দেয়, এমপি হয়, দেশের 12টা বাজে। আজকের দেশ কিন্তু এইভাবে করে চলছে সামনের দিকে। আর ভবিষ্যতে কেমনে কি হবে আমি নিজে জানি না। তাই আসুন একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে গণতান্ত্রিক দল গঠন করে আজকের বাংলাদেশের অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাই। এগিয়ে যাওয়ার লক্ষ্যে আজকের আমি এই কথাগুলি বলছি। আর এইগুলা ছাড়া যদি আমি ভদ্রভাবে যদি এখানে কোরআন শরীফ পড়তাম, আর আমি এখানে যদি সুন্দর ভাষায় ব্রিফ করতাম, তাহলে আমার লাইভে কেউ জয়েন করতো না। আর এই কথা বলবো প্রত্যেক দিন, আর বলে বলে মানুষদেরকে আকৃষ্ট করে তাদের সুন্দরভাবে একটা ব্রিফ দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। দেশবাসীকে বলতে চাই যে আজকের আমরা একটি সুন্দর জায়গায় আমাদের আসতে হবে, এসে আমাদের সেভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সেই লক্ষ্যে আমি প্রতিনিয়ত আমি শামসুল ইসলাম সোলজার আপনাদের সাথে কথা বলার চেষ্টা করি। তো যাই হোক, আমি এই কথাটু একটু বলছি। এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে অনলাইনে আমরা বিপদগ্রস্ত এবং কিছু সংখ্যক সাংবাদিক তারা ভিউ বাড়াবার জন্য এবং তারা সাবস্ক্রাইবের জন্য ইউটিউব চ্যানেল থেকে তাদের লক্ষ লক্ষ টাকা আসে এবং দেশের তারা 12টা বাজিয়ে আজকের এই ধরনের করে করে আজকের কিন্তু তারা সেই ফেসবুক আর পেজওয়ালা তারা ইনকাম করছে। আবার সাংবাদিক পরিচয় দেয়, জায়গায় জায়গায় মার খায়, আর মার খেয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনের কাছে আসে,
আসার পরে তারা মানববন্ধন করে, এটা হতে দেওয়া যাবে না, এর থেকে আমাদের দূরে থাকতে হবে। তো যাই হোক, আমার এই পর্বটা থেকে আমি প্রথম আমি এ কথাগুলি বলেছি, কারণ বিনোদন ক্ষেত্রে যা হচ্ছে সেই ব্যাপার নিয়ে আমি আপনাদের সামনে উত্থাপন করেছি। এবার আসল জায়গায় আসি। রাজনৈতিক সংকট যে কথা আমি বলেছিলাম যে আস্থার জায়গা, আস্থার জায়গা বলতে যে আমি প্রতিনিয়ত আমি একটু রাজনীতিবিদ এবং সেভাবে কথা বলি, পাশাপাশি এই কথাটা বলে নিচ্ছি যে আস্থার জায়গা, রাজনৈতিক ব্যক্তির উপরে মতভেদ করে সামনের দিকে তার রাজনীতি সামনের দিকে এগিয়ে যাওয়ার পাইতারা। মিস্টার মামুনুল হক, তার বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করতে চাচ্ছি। মামুনুল হক সাহেব জেলখানা থেকে মুক্তি পেয়েছে। আমি মামুনুল হককে বলতে চাই যে তুমি যখন জেলখানায় ছিলে তখন এই চরমনাই পিসা, ফয়জুল করিম, রেজাউল করিম, এই করিম সেই করিম, তারা কোথায় ছিল? তোমাকে একটা বিব্রত এবং একটা বিক্ষোভ পর্যন্ত তারা করেনি যে আজকের মামুনুল হককে আমরা জেলখানা থেকে মুক্ত করব, এবং সেই লক্ষ্যে চরমনাইয়ালারা কিন্তু আজও পর্যন্ত কিন্তু বিক্ষোভ করেনি, কোনো কর্মী না। কেন এই কথা বললাম? আজকের লাইভে সরাসরি আমি দেখেছি চরমনাই পীর সাহেবের সেই যে নায়েবে আমির, যে কি বলেন নায়েবে আমির, ফামির আমির, এগুলা পরিবারতন্ত্রের সেই চাটুকার একটা পীরের ছেলে পীর, এগুলার ব্যাপারে আমি বলতেছি যে আজকের ঠিক যে একটা অনুষ্ঠান জয়েন করছে, নামটা বলতেই হয়, আরে বাবা, আদম মালিক ভাই। আদম মালিক ভাই উনি জাতীয় প্রেস ক্লাবের একজন বিশিষ্ট জার্নালিস্ট এবং সাংবাদিক, আমার কলিজার টুকরা, এবং আমরা এক জায়গায় বসে লাল চা খাই, এবং যথেষ্ট পরিমাণে আদম ভাইয়ের জন্য দোয়া করবেন। সারা পৃথিবীর মানুষ সবাই মিলে যেন আদম ভাইকে দোয়া করে, এবং উনি সাংবাদিক ইউনিয়নের ভালো একজন নেতা। এরা হচ্ছে প্রকৃতিক সাংবাদিক, এবং ওনার পেজে ঢুকবেন, ওনার পেজে ঢুকলে পরে সুন্দর সেই কথা আছে এবং ভালো লেখালেখির কাজ করে, এবং উনি একজন সাহিত্যিক মনোভাবা। আদম ভাই ঢুকছে আমার লাইভে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ সাইদুল, কমেন্টগুলো করতে থাকো। সাইদুল একটা কমেন্ট করছে, আমার ভাইগনা সেটা নাই, যে শাকিব খান এ সোনা খান কে দিন দিন নতুন নতুন দর্শন করে, এর কোনো বিচার নাই, আর কতগুলি পাঁচাটা সাংবাদিক আছে তারা ওয়েলকাম। এটা হলো আমার কলিজার টুকরা ভাইগনা সাইদুলের জন্য দোয়া করবেন। সাইদুল অ্যাক্টিভ, সাইদুলের সাহস দেখে আমার মনে হয় কমেন্টে লেখছে সে যে সাংবাদিক শাকিব খান, বাল খান, সামা খান, আসলে সত্য কথা এগুলির, ও যে প্রত্যেক দিন ধর্ষণ করে, ও প্রত্যেকটা জায়গায় যে মেয়েদেরকে বিব্রতকর পরিবেশ পরিস্থিতি রাখে, ওর যে অ্যাটিটিউড, চলার অ্যাকশন, আপনার টাকায়, আপনার পয়সায়, আপনার পয়সায় আজকে শাকিব খান, সাকিব আল হাসান, এই হাসান, ওই হাসান, এদের কোনো যোগ্যতা নাই। ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, অনার্স মাস্টার্স করে কোনো সাবজেক্টের উপরে বিশেষজ্ঞ এই সাকিব খান, বাল খান এও না, সাকিব আল হাসান এও না, এবং এই মাশরাফি ফাশরাফি এই সেই বাংলাদেশে কেউই না। আর একটা আছে ওই যে খুলনার ওই যে কি, এদেরকে একটা টাইগার, বিভিন্ন রকমের মানে গভর্নমেন্টের তরফ থেকে এদেরকে কিন্তু সেই টাইটেল দিয়েছে। ভাই আমার ভাইগনাকে অসংখ্য ধন্যবাদ। সাহস রাখতে হবে। আমরা তো বরিশালের পোলা, 80 টাকা তোলা শেরে বাংলা একেএম ফজলুল হকের দেশের লোক। আমরা ভয় পাওয়ার কোনো কারণ নাই। বাংলাদেশে পরিবারতন্ত্রের গোলাম হয়ে বসে থাকার আমাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। আমি মনে করি যে আমি দল গঠন করব বাংলাদেশের একটি সুন্দর নাগরিক হিসেবে, খুদে মুক্তিযোদ্ধা হিসেবে অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিনিয়ত প্রেস ক্লাবের সামনে আজকের সারা বাংলাদেশ নয়, গোটা পৃথিবী, জাতিসংঘ সহ টোটাল সর্বোপরি আমরা সেইভাবে সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করার চেষ্টা করব। কোনো পরিবারতন্ত্রের দালালি, জুতা টানা, সেটা আমরা কখনো করব না। আদম ভাই সে লেখছে যে আপনার কথা শুনতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ আদম ভাই, আপনি কলিজার টুকরা। আপনার মতো লোক, ভিআইপি লোক, প্রেস ক্লাবের একজন মেম্বার এবং প্রেস ক্লাবে আপনি একজন ভালো নেতা, আপনি আমাকে যে কমেন্টগুলি করেছেন, ওয়েলকাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। তো আমি যে কথা বলতেছিলাম যে আজকের আমাদের এগিয়ে আসতে হবে। আদম ভাই আপনাকে বলছি, আপনি আমার সাংবাদিক, তো আমি বলতে চাচ্ছি যে আসলে আদম ভাই আপনি একজন সাংবাদিক, ওয়েলকাম, কিন্তু কিছু সংখ্যক সাংবাদিক আছে যেগুলি আজকের তারা বোম ক্যামেরা নিয়ে চ্যানেল, তারপরে তারা দাবি করে আজকের ঢাকা ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স করে সে হিরো আলমের কাছে যায়, বলে আলম ভাই ওয়েলকাম, আপনি দেশের বিশাল মাপের একজন নেতা, আপনি বলুন তো দেশ কেমনে চলবে।
এটা যদি আদম ভাই একজন সাংবাদিক তাকে বলে, তাহলে প্রেস ক্লাবের যত সংগঠন ফেডারেল ইউনিয়ন থেকে এবং প্রেস ক্লাবের যত বড় সাংবাদিক হোক না কেন, তাদের মাথায় কিন্তু বাড়ি দেওয়া হচ্ছে। এরা হচ্ছে সাংবাদিক, এরা কিন্তু প্রেস ক্লাবের সাথে কোনো সংগঠনের সাথে জড়িত না। এরা অনার্স মাস্টার জার্নালিজম করে, চ্যানেলে একটা চাকরি, 20,000 টাকা বেতন পায়, আর বিভিন্ন জায়গায় এগুলি করছে এবং প্রেস ক্লাবের প্রত্যেকটা নেতাদেরকে অপমান অপদস্থ করছে আদম ভাই। এটা কিন্তু আপনি ঢুকছেন বিদে আমি কিছু কথা আজকের বলছি, যেহেতু আপনি রাজনীতি করেন প্রেস ক্লাবে, সেই জন্য এই কথাগুলি আমি উত্থাপন করলাম আপনার সামনে। তো আমি যে কথা বলতে চাই যে এই সাংবাদিকেরা আজকের বুবলির বাসায়, তারপরে অপু বিশ্বাসের বাসায়, মুনমুনের বাসায়, ময়ূরীর বাসায়, এরা প্রতিনিয়ত তারা জিজ্ঞাসাবাদ তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করার জন্য যাচ্ছে। দেশ কি অবস্থা, আপনি এটা ওটা বিভিন্ন রকমের, এবং আপনি বাহির থেকে এসছেন, এবং এই যে আর একটা আছে নতুন, এই যে শাবনুর ফাবনুর, এই সেই বা পরিমণি, মাহিয়া মাহি, ভাই এগুলি আমাদের দেশটাকে ধ্বংস করছে। প্লিজ প্লিজ ভাই, এই কুত্তার বাচ্চাগো জুতা পিটা করবেন। মাহিয়া মাহি যেগুলি টাকলা মুরাদের সাথে কথা বলছে, এবং এই যে শাবনুর না ফাবনুর, দেশের ভিতরে কি অরাজকতা, 3টা 6টা বিয়ে, এবং এই যে পূর্ণিমা যেগুলি আছে, এগুলি আমরা সবাই ওয়াকআউট করি। আমি বিএফডিসি ডিপজল ভাই খুব ভালো মনের মানুষ, ডিপজল হোসেন সাধারণ সম্পাদক, মিশা সওদাগর। আপনাদের ভোটের প্রয়োজন নেই, শিল্পী সমিতিতে আপনাদের নির্বাচন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা শুধু একটা ভোটের জন্য দেশের 12টা, আজকের এই সব নায়িকা নর্তকীরা কিন্তু দেশের 12টা বাজিয়ে দিচ্ছে। আর জায়েদ খান সম্বন্ধে বলতে চাই, জায়েদ খান পাগল হোক আর ছাগল হোক, জায়েদ খান কিন্তু অনেকটা বাদ দিয়েছে এই জন্য যে এরা চলচ্চিত্রটাকে ধ্বংস করতেছে। আজকে সেই জায়েদ খান কিন্তু নেই, ভালো কথা বলাই বিধে আজকের সেই নিপুণের মতো মহিলা তাকে কি হ্যারাসমেন্ট করে জায়েদ খানকে ওয়াকআউট করে। আমি তার সাপোর্ট নিছি না, সেও ওই ধরনের, যেমন টাকলা সুমনের সাপোর্ট নিলাম না। টাকলা সুমন যেভাবে কাউয়া কাউয়া বলে চিৎকার মেরেছে সংসদ ভবনে, কারণ নিজের হোগা নিজেরাই মারে, এটা মারা স্বাভাবিক। আর সেই জিনিসগুলি কিন্তু আমি উত্থাপন করলাম। আদম ভাই অ্যালার্ট থাকতে হবে সাংবাদিক অ্যাসোসিয়েশনদের, যে কোনো রকম কোনো প্রকার যেন যারা ভুয়া সাংবাদিক এবং যারা জার্নালিজম করে, ভুয়া যেগুলি ইউটিউবার, এগুলি প্রেস ক্লাবে এসে আজকের সেই সাংবাদিক ইউনিয়নে এসে আমাকে মেরেছে ধরেছে, আন্দোলন করতে হবে। কেন আদম ভাই একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এই যে আজকের বিএফডিসিতে মার খেলো ইউটিউবার, এবং ভোরের কাগজ নাকি এই মাঠটার খেয়ার পরে এখন তাদের কোনো আর খবর নেই। ওখান থেকে যাওয়ার পরে মানে কিছু মোটা অঙ্কের টাকা পেয়েছে, আর নইলে কিছু পতিতা মোটামুটি সেইভাবে তার সাথে একটা যোগসাযোগ হয়েছে, একদম আন্দোলন সমস্ত সবকিছু শেষ। দেশবাসীকে বলতে চাই, সাইদুল কমেন্ট করছে ফাইন যে যে মানুষে বলে সাকিব খান আর আমি বলি দন খান। ঠিক আছে, আমার ভাইগনা বলছে মানুষে বলে সাকিব খান আর আমি বলছি দন খান। আসলে দন খান হলো উনি যে দন খান, এই দন খানের যে যখন সে স্টাইল এবং সে যেভাবে মহিলাদেরকে প্রতিনিয়ত রেপ করতেছে, দর্শন করতেছে, বা এগুলি কিন্তু আসলে কিন্তু এগুলি কিন্তু দেখছেন এই দন খান। আর এই দন খান বাংলাদেশে, এই দন খানের জন্য আমাদের সামা খান, মানে দন খান একদিকে আর সামা খান, যারা সামা আছে লগে, এই সামা খানেরা প্রত্যেক দিন স্যাটেলাইটের সামনে তারা বলছে যে আমি তৃতীয় স্ত্রী, আর এগুলো সাংবাদিক, সময় চ্যানেল, বাল চ্যানেল, ইন্ডিপেন্ডেন্ট, আমার ধনের চ্যানেল, এই সাংবাদিকগুলি আবার বোম ক্যামেরা ধরে, আর এই সামা খানেরা দন খানের জন্য পাগল। দেশবাসী, ঢাকা সিটি কিন্তু কারো বাবার নয়, এই ঢাকাতে কিন্তু আমার রাজত্ব ছিল কোনো এক সময়। আমি এগুলি বলতে চাই না, ঢাকাতে এখন হোমরা সোমরা যেগুলি আছে এগুলি আমার কাছে বোদার বাল কোনো এক সময়। গুলিস্তান কোনো এক সময় আমার নাম শুনলে বাঘে মুসে পানি খাইতো, আমি সেই সোলজার গুলিস্তানের। ভাই কথাগুলি বলছি দুঃখের সহিত। এখন বর্তমানে এই সাকিব খান, সামা খান, সাকিব আল হাসান, এই দন আমার আমলে 95 সালে 80 সালে এগুলোর নাম ছিল না। যারা ক্রিকেট অঙ্গনে রফিক টফিক যারা ক্রিকেট নিয়ে এসেছিল, এবং তাদের ভিতরে কোনো রকম বাংলাদেশে কোনো বিবৃতি হয় নাই, খারাপ কোনো বিবৃতি হয় নাই। আজকের এই মাদার চোদেরা আজকে তৈরি করা জিনিসের উপরে যেইভাবে হস্তক্ষেপ করছে। আজকের চলচ্চিত্রটা খুব ভালো ছিল, 71 সালে যখন আমি চলচ্চিত্র দেখতাম সাদা কালো, তখন এই ধরনের কোনো কথাবার্তা আলমগীর, রাজ্জাক সাহেব যারা ছিল, যারা ছবি করেছিল, তাদের বিরুদ্ধে কিন্তু সমালোচনা হয় নাই। এই তোদের সেই জিনিসগুলি যারা নিয়ে এসেছে, তাদের সংগঠনে ঢুকে, আজকের বিএফবিসি ঢুকে, আজকের এই ক্রিকেট অঙ্গনে ঢুকে, আজকের খেলার জগতে ঢুকে
দেশটাকে 12টা বাজিয়ে দিয়েছে এই সাকিব খান, এই সামা খান, এই দোন খান আর সাকিব আল হাসান, সামা হাসান। এর থেকে আমাদের দূরে থাকতে হবে। ওয়েলকাম এমডি মানিক হোসেন জয়েন করার জন্য, সবাই শেয়ার করেন। হ্যাঁ, সাইদুল বলছে, আমার ভাইগনা বলছে আপনারা লাইভটিকে শেয়ার করে দিন, অনেক মজার মজার কথা আছে সামনে, সেক্সুয়াল কথা বলবো এবং এগুলি কি হচ্ছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব। কারণ সাইদুল বলছে, আমার ভাইগনা বলছে যে আপনারা সবাই আমার লাইভটিকে শেয়ার করে দেন। এই সামা খান, দোন খান, এই বাল খান আর এগুলারে নিয়ে ওই ডিটেকটিভ ব্রাঞ্চের যে হারুন ভাই আছে, বিরাট একটা বাতের হোটেল দেশে, খালি ভাত খাওয়ায় আর নায়িকা খাচ্ছে, গায়িকা খাচ্ছে দেশের ব্যাপারে। হারুন ভাই, আপনি যে টাকায় বেতন পান এটা গরিবের টাকা, আপনি যেখানে শান শওকতে থাকেন এটা রক্ত জড়ানো টাকা। আপনি কি জানেন যে স্বাধীনতার সময় এই গরিব, এই মেহনতি, এই কৃষক, মেহনতি জনতা সামনের দিকে ঝাঁপিয়ে পড়েছিল, সাদা কালো আমরা সেইভাবে দুর্লভ ছবিতে আমরা দেখতে পাই, মানুষ হাহাকার করেছিল, গুলি AK-47 রাইফেল এখান থেকে ঢুকিয়ে আত্মহত্যা করেছিল। 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা বাংলাদেশ পেয়েছি। এই স্বাধীনতার সময় 11টা সেক্টর কমান্ডার চিফ অফ কর্নেল ওসমানী জীবন দিয়েছে মানুষের জন্য, এবং মেজর জলিল জীবন দিয়েছে, মেজর জিয়া, এই মেজর জিয়া মারা গেছে অবশ্য, উনি জীবন দিয়েছে, জিয়াউর রহমান না কিন্তু মেজর জিয়া, অনেকে চিনবেন, বিশাল অবদান ছিল তাদের। এই বাংলাদেশের ভিতরে আজকের প্রস্টুরদের জায়গা হবে, আজকের খানকিদের জায়গা হবে, পতিতার জায়গা হবে, এই বাংলাদেশের মানুষ ধন চবে, এটা কিন্তু বাংলার মানুষ কোনোদিন মেনে নিবে না, নিবে না, নিবে না, নিবে না, নিবে না। আজকের তাদেরকে আপনি ভাত খাওয়াচ্ছেন, কই ওই টেবিলে আপনি একজন মুক্তিযোদ্ধা খাওয়ান, ওই টেবিলে একজন কৃষক খাওয়ান, ওই টেবিলে একদিন সুন্দর করে এদেশের গরিব মেহনতি জনতাকে খাওয়ান। আজকের আপনি যাদেরকে খাওয়াচ্ছেন তলা ফুডা, আপনি দুপুরের চেহারা দেখেন, ওদের তলায় কিছু নেই, 2 ডালি 2 দিক যেয়ে বালগুলি ঘুষিয়ে ঘুষিয়ে নিচের ভিতরে, এই যে পরিমণি, সাবামণি, সাউয়ামণি, এদেরকে দেখে দেখে আপনারা মনে করেন এরা খুব ভালো। এর চাইতে গ্রামের একদম কুৎসিত কালো ওর যে জিনিসগুলি আছে, হ্যাঁ, সেগুলির চাইতে আর ওই যে জিনিসগুলি আকাশ পাতাল ডিফারেন্স। পাগল হন কেন? চেহারা দেখে লোভ সামলাইতে পারেন না আপনারা? এবং যারা বর্তমানে আছে, মাহিয়া একজন কি চেহারা, 36 বার বিয়ে করে এবং 36 বার কিন্তু তারা আউট করে দেয়। মাহিয়া কত বড় প্রস্টিটিউট, রাতের বিনিময়ে তারা কিন্তু রাইতে আকাশ কুকাশ করে, ওকে টাকা দিলে পাওয়া যায়, শাবনূরকে টাকা দিলে পাওয়া যায়। এইসব তারা মাহিয়া এখন MP হচ্ছে, মেম্বার অফ পার্লামেন্ট। এবং ওবায়দুল কাদের সাহেব কাউয়া, এই কাউয়া বলে যে চলচ্চিত্রের এক নায়িকা একটা ফার্ম নিতে আসছে, ফার্ম। ভাই, আমি আপনাদেরকে বলছি, এই পরিবারতন্ত্র আর এই রাজতন্ত্র, এই খারাপ তন্ত্র, এই সাউয়তন্ত্র, এই সমস্ত সবকিছু মুক্তিযোদ্ধার দেশে আজকে নষ্ট করে দিয়েছে। কারণ এর ভুক্তভোগী আমাদের কিন্তু আরো হতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে দেশ চলতে ভালো, এবং জিয়াউর রহমান যদি ভালো বেঁচে থাকতেন তাহলে দেশ হতো আলো। এই ভালো আর আলো মরে যে শেরে বাংলা KM ফজলুল হক, মাওলানা ভাসানী সব মরে যে আজকের কিন্তু বাংলাদেশ এমন একটা পর্যায়ে চলে গেছে, প্রস্টুর, দালাল এবং এই খয়রাতির বাচ্চারা সমস্ত সব যখন হাইলাইট হওয়ার পরে তাদের সাথে কথা বলা সমস্ত সবকিছু ভিন্ন ধরনের হয়ে গেছে। সাইদুল আর একটা কমেন্ট করছে, এগুলো বলতেই হয় আমার মামা। আসলে কি জানেন মামা, সব শালারা চোর, দুর্নীতি করে, টাকা কামায়, আর নাম দিছে সামা খান। আসলে সামা খান বলতে ওই যে সাকিব খান, সামা খান, সাকিব আল হাসান, সামা খান। ভাই, আপনার টাকা, আপনার পয়সা, এই সাউয়ার পিছে টাকা দিতে দিতে ওদেরকে সেলিব্রিটি বানিয়ে আজকের কিন্তু আপনাকে চিনেও না, জানেও না, অথচ তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা, গরিবের টাকা, বাংলাদেশের টাকা, আপনার টাকা, সমস্ত সবকিছু নিয়ে তারা কিন্তু আজকের কিন্তু স্বপ্ন দেখছে। আদম ভাই অবশ্যই আছেন, আজকে দুঃখের সহিত এই কথা বলতে হয়। প্রিয় দেশবাসী, আমি আপনাদেরকে বলতে চাই, 64টা জেলা, 8টা ডিভিশন এবং বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি মহিলা পুরুষ সবাইকে বলতে চাই, মাকে বলতে চাই, আমার বোনকে বলতে চাই, স্যাটেলাইটে এসে এই সাকিব খান, এই সামা খান, ও কিচ্ছু না, ওকে জীবনেও তুমি চোখে দেখবে না। ও কিন্তু ছায়ার মতো, ওই খানকির বলায় কিন্তু ছায়ার মতো, এই মাদার চোখ একটা ছায়ার মতো এসে আজকের মহিলাদেরকে কিন্তু এইভাবে কিন্তু তারা আত্মহত্যা করাচ্ছে, তারা কিন্তু বিষপান করছে। এবং এই মহিলা সাকিব খানের জন্য পাগল হয়ে যায়। এক মহিলা এসে ছবি দেখে এসে বলতেছে যে সাকিব খান রাত্রে ঘুমাইতে পারি না, আমি রাইতের অন্ধকারে আমি এই সামা খানের আমি দেখতে চাই, আমি এই সামা খান না হলে আমি বাঁচি না। ও বোন, তোমাকে আমি বলতে চাই,
তুমি বাসায় যাও, বাসায় যে মা বাবার সেবা করো, এবং তুমি যেখানে ছবিটা দেখে আসলে, এই যে 500-1000 টাকা যে ছবিটা দেখে আসলে, তুমি জীবনেও শাকিব খানকে তুমি তুমি ওভাবে পাবে না। ছায়ার মতো এসে তোমাকে ব্লাব দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। আজকে তার ছেলে আইডিয়া স্কুলে বসুন্ধরার মতো জায়গায় পড়ছে, আর তোমার গোষ্ঠী সুদী মহিলা, তোমাকে আমি বলি তুমি একটা বাস্টার সান, তোমার মা নাই, তোমার বাপ নাই, তোমার বিয়ে দেয় না, তোমার তো এত বড় ধন লাগে, এই ধন দিয়ে তোমার চোদে না প্রত্যেক দিন, শুয়ার বাচ্চা মহিলা বাস্টার। এইসব লোক, এইসব দেখার জন্য আমার দেশের বাইরা লাইক কমেন্ট শেয়ার করে যাচ্ছে, আর মাদারসত মহিলা ভিউ বাড়িয়ে আজকের পেজে আজকের কিন্তু তারা ইনকাম করে যাচ্ছে। ভাই এখনো সময় আছে, ভাই ফেরেন, এখনো সময় আছে, ফেরেন। আমার এই বাংলাদেশে, এই মুক্তিযোদ্ধার বাংলাদেশে এই সব পাগলামি চলবে না, 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 চলতে দেওয়া যাবে না। দেশবাসীকে বলতে চাই যে আজকের আপনারা যেই টাকা ইনকাম করেন, অর্জিত টাকাটা আজকের যেখান থেকে আমার লাইভটি দেখছেন, শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি শামসুল ইসলাম সোলজার। ডিএমপিতে কাউকে ভয় পাওয়ার চোদনের সময় কিন্তু আমার নাই। আপনি বাঘ দেখছেন, বাঘের বাচ্চা দেখেননি। আজও পর্যন্ত কিন্তু কোনো আন্ডারওয়ার্ল্ডের কাউকে আপনি দেখেননি, আর এরা কিন্তু দেখেও না, এবার কিন্তু ওপেনও হয় না। আপনি মনে করেন কি আমি আন্ডারওয়ার্ল্ড, সেটা না। আমি বলতে চাই যে এমন লোক আছে এই ঢাকা সিটিতে কিন্তু কেউ চোদে না। গুলিস্তানের মতো জায়গা আমি কিন্তু কেউ চুদি না। ঢাকাতে 129টা ওয়ার্ড এবং 50টা থানা, চোদার সময় আমার নাই। আমি ভাইদেরকে বলতে চাই, এই কথাটা অতি দুঃখের সহিত বলছি, এই জন্য আমার মা বোন, আমার ছেলে আজকের কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, চোখের পানি আসছে, এদের থেকে দূরে থাকতে হবে। আজকের ছেলে আমাকে সম্মান করছে না। আমার ছেলেকে যদি বলি যে বাবা তুমি একটা জিনিস নিয়ে এসো, সে সময় নেই, অ্যান্ড্রয়েড সেট নিয়ে বসে আর ওই যে মাগি, ওই যে শাকিব খান, বাল খান, সামা খান, ওই পূর্ণিমা দেখতেছে, আবার মুনমুন দেখতেছে, আবার মুনমুনের বোদা, ওই যে 2 ছেলের ডালি, ওইগুলি দেখতেছে, আবার দুধ বাইর করে দেয়, সেটা দেখে। এই দুধ দেখে আর ওই সামা দেখে দেখে আজকের আমার সংসার থেকে পোলাপানগুলি নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট হয়ে যাওয়ার পরে মাদকের ভিতরে আসক্ত হচ্ছে, আজকের ইয়াবা ট্যাবলেট খাচ্ছে। সেই জন্যই আজকের বাপের ছেলেকে হত্যা করে একেবারে বাপের জেলখানায় যে ফাঁসির মঞ্চে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে। কোন দিকে যাবেন বলেন? আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বলতে চাই স্পষ্ট ভাষায়, আপনি যদি মনে করেন যে বাংলাদেশের পরিবারের আপনি মাথা, তাহলে আমি বলতে চাই যে বিএফডিসি থেকে এবং সেলিব্রিটি থেকে আপনি কাউকে হাইলাইটস করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না, করবেন না। কারণ যারা রাজনীতি করেছে, ছোটবেলা থেকে জীবন দিয়েছে। আপনি যখন 81 সালে এসেছেন, আপনার আগে যারা আন্দোলন করেছিল, গুলিস্তানের ভিতরে যে হকারগুলি আপনাকে বাঁচিয়েছে, আজকের গরিব রিক্সাওয়ালা থেকে যে আওয়ামী লীগের যারা সমস্ত শহীদ হতে চেয়েছে, আপনি কি তাদেরকে বাদ দিয়ে আজকের আমলা কামলা সমস্ত এই সাকিব আল হাসান, এই সাকিব খান, এই বালসোল প্রস্টিটিউটদেরকে জায়গা দিয়ে আজকের দেশটাকে ধূলিসাৎ করে দিয়েছেন? আমি আপনাকে স্পষ্ট ভাষায় বার্তা দিয়ে আমি বলতে চাই যে আজকের আপনি সোচ্চার হন। এই সাকিব আল হাসানকে যে এমপি পদ দিয়েছেন, ওখানে শেখর আপনার জন্য জীবন দিয়েছে। আজকে শেখরকে বাদ দিয়ে নমিনেশন দিয়ে আজকে ইমরান খানের মতো হতে চায়, পারে নাই, আপনার পাশে এসে আজকের সেইভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনাকে বিক্রি করে কোটি কোটি টাকা ইনকাম করছে, এবং আজকের এমনই একটা লোককে নমিনেশন দিচ্ছেন, সে বিসমিল্লাহির রহিম বলতে পারে না, বলে বিসমিল্লাহ রহিম, আর একটা বলে আসসালামু আলাইকুম। যেই সুদির বেটা, যেই খানকির বলা মাদারচোদ সালাম দিতে জানে না, সে কি করে সংসদ চালাবে, কি করে সংসদ সদস্য হয়? আমি জানতে চাই প্রধানমন্ত্রীর কাছে, আপনার জবাবটা আপনি দিবেন, এবং আপনার 12টা বাজাবার জন্য আজকের কিন্তু বাংলাদেশে এগুলি হচ্ছে। দেশবাসীকে বলতে চাই, সাইদুল কমেন্ট করো, কমেন্ট করো, উত্তর দেব। কমেন্ট করো বাবা, আব্বু কমেন্ট করো। ভাই সোদার সময় নাই, সুদি না কেউ রে। আপনি পরিবারতন্ত্রের দালাল, আমি এদেশের গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। গণতন্ত্রের পুনরুদ্ধারে আমার দল থাকবে, গণতান্ত্রিক দল, আর আপনি পরিবারতন্ত্রের একজন হ্যাডাম। আমি বিএনপি, জামাত, আওয়ামী লীগ, জাতীয় পার্টি সব সুদি। অনেক অনেক খানকির বলার আছে, মাদার চোদেরা রাজনীতি চোদায়। মাদার চোদেরা এক এক দলের সমস্ত সব হয়ে আর এক দলেরকে ই করে। বিএনপির পক্ষে বিএনপি ভালো, তারেক রহমান কি ভালো, একটা লুচ্চা বদমাইশ। এই তারেক রহমানের আমলে কি না হয়েছে, হাওয়া ভবন দিয়া নায়িকা গণ্যে তারপর চলছে। কথা কোচকে বোঝেন নাই, জিয়া রহমানের পোলা 80 টাকা তোলা পরিবারতন্ত্রের বাপ। আর এই সব মাদার চোদ কুলাঙ্গার কিছু আছে, এবং তারা আজকের এই পরিবারতন্ত্রকে হাইলাইট করে দিয়ে তোকে চিনে না। তুই যেই পিটানি বিএনপির সময় খেয়েছো, আজকের সেই বিএনপি অফিসের সামনে যেই মার খেয়েছো বিএনপি কর্মীরা, কই তারেক রহমান 2 টাকা তোমাকে দিয়েছে? সোদেও নাই তোমার, সোদবেও না। মাদার চোদ, সোদবেও না তোমার। আর আমি কথা কইলে এই শালা কথা বলে কে, ওই শালাকে ধর। আরে বাঞ্চো, আমাকে ধরবি, আমাকে ধরবি? মাদার চোদ, দেশের ভিতরে অশান্তি, অরাজকতা,
সমস্ত সবকিছু এসে ভরে গেছে। যেই সব নেতৃত্বরা কথা বলতে পারে না, কাউয়া কাদের থেকে আরম্ভ করে আজকের এই ঠাকুর গায়ের ঠাকুর যেইভাবে কথাবার্তা বলছে, একজনে বলছে, এবার বলছে আমার বাইকনাটা জয় ই করছে, আমার বাইকনাটা বলে মামা আপনি হক কথা বলেছেন, খুবই ভালো লাগে, জনগণের দোয়া আপনার সাথে আছে, সাবাস মামা সাবাস। ওয়েলকাম সাইদুল, 80 টাকা তোলা। ওর বাড়ি কই জানেন? বাখরগঞ্জের ভিতরে। এবং এটা হচ্ছে আমার ভাইগনা, খুব সাহসী যোদ্ধা। ভাই ওই জেলখানার ভয়ে দেখাইয়া লাভ নাই। জেলখানায় একটা 9 বছর 17টা মামলা সহ আমি ঢুকেছিলাম, রাইডার ছিলাম এবং ম্যাট ছিলাম। ম্যাট আপনারা বুঝবেন না, কিন্তু সত্যের আদর্শের উপরে উপনীত হয়ে আমি সেইভাবে, আচ্ছা আমি যে বক্তৃতাগুলি দেই, আমি যেভাবে কথা বলি, এই রকমের কোন মাদারস টক শুয়ার, এই যে গোলাম মাওলা রনি, এই মাদারসোদ আছে একটা, আর একটা আছে ওই যে মোস্তফা ফিরোজ না কোন দন, এই যে প্রত্যেকদিন পেপারে যেটা লেখে, আজকের ওবায়দুল কাদের সাহেব বলেছে, আজকের ওবায়দুল কাদের সাহেব বলেছে যে বিএনপির যে আন্দোলন তারা করতে পারে না, বিক্ষোভ। তুমি সাগুয়া কও মানে তুমি দনের মাথা কও, ও দন তো লেখা, তুমি সেটা উত্থাপন করো। গণতন্ত্রের আদর্শ হও, গণতন্ত্রের ভিতরে সমস্ত সব অব্যাহতি দিয়ে একটা গণতান্ত্রিক দল একটা গঠন করো, বাংলাদেশ চালাও, ভাইরাস মুক্ত বাংলাদেশ চাই। এই পরিবর্তনের দালালি সুদাইয়া বিএনপি ক্ষমতায় আসবে আর সামা মেলে মেলে খাবা, সেই সুযোগ আর আওয়ামী লীগ দেবে না। আওয়ামী লীগ বসতে পারছেন নাম শেখ হাসিনা 80 টাকা তোলা, বোঝো নাই? বঙ্গবন্ধু কন্যা, বঙ্গবন্ধু এমন একটা লোক ছিলেন, বঙ্গবন্ধু ঘরে বসে থাকতেন, গ্রাম থেকে লোক এসে তারপর তার দেখা করতো। আর এখন ডিজিএফআই চিনো? ডিজিএফআই দললে ছাড়ে না, ডিরেক্টর জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স, 24 ঘন্টা ওখানে পরিবর্তন হয়। 2 মিনিট বেশি আমাদের গণভবনে ওই রাখে না। মানে শেখ হাসিনার লেজ ধরা, নিজে বিশ্বাস করে না। নিজের দলের লোক আসলে 36 বার তাকে চেক করে ভিতরে ঢুকায়। এর নাম হইলো শেখ হাসিনা। ওয়েলকাম শেখ হাসিনা। বাঙালি সোদার জন্য আপনি যথেষ্ট, তবে আরেকটুখানে আপনি একটু থাকলে পরেই মনে হয় যে মোটামুটি ভাবে দেশটা পরিবারতন্ত্র থেকে আপনি রাজতন্ত্র কায়েম করতে পারেন। রাজতন্ত্র ভালো, অনেক ভালো। কেন ভালো জানেন? রাজতন্ত্র হলে সব আইন ভালো হয়, মাইর খাওয়া যায়। আপনি সুন্দর করে কথা বলবেন, শেখ হাসিনার বিরুদ্ধে একবারে হাতটা কেটে ফেলবে, তাও ভালো। কিন্তু এই হিজলা, ওই যে পুরুষ না মহিলা না, এই রকমের দল প্রধানমন্ত্রী দরকার, আপনি ডিক্লার দেন, অসুবিধা নাই, তাও ভালো। কারণ ঘটনা হচ্ছে ওই যে ওবায়দুল কাদের সাহেব বলছেন যে একটা বিক্ষোভ খালেদা জিয়ার জন্য করতে পারিনি। আবার ফখরুল বলছে, হাসে, লজ্জা লাগে না ঠাকুর গায়ে ঠাকুর? তোর লজ্জা লাগে না? তুই কি, তুই আন্দোলন করার মতো লোক? তুই সাদেক হোসেন খোকা, তুই এত ভয়, তোর ভীতু, তুই তো বুড়া হয়ে গেছিস। তুই আবার বলিস আওয়ামী লীগ পিছন থেকে পালাবারও জায়গা পাবে না। শালাই বলে কি বুড়া সোদা খাসি? এটা মানায়? ওভাবে না বলে এইটা বল, বাংলার মানুষ তোমরা সোচ্চার হও, দল মত নির্বিশেষে ঐক্যভাবে আন্দোলন করে দেশটাকে সুন্দর এবং অধিকার আদায়ের লক্ষ্যে আমরা প্রতিনিয়ত কথা বলি। এবং আমি ফখরুল মৃত্যুর জন্য প্রস্তুত, সাদা কাপড় পরে আজকের রাজপথের নাম তারেক রহমান। তুই যদি পারিস তাহলে ক যে বাংলাদেশে আমি আসতেছি, বাঘের বাচ্চার মতো জেলে ঢোকো, অসুবিধা নেই। পরের দিন আন্দোলন সুদায়। ও তার মানে ওখানে ভাই লন্ডনে ভাই তুমি ললিপপ বা ললিপপ খাবা, আর এখানে তৃণমূলের মারাহেরা মরা যাইবে আমার ভাই, আর তুমি এই ঢাকায় ভাই সোদাবা না, সোদ নেবালি। আমি দেশের ভাইদেরকে বলতে চাই, বাংলাদেশের প্রত্যেকটা ভাইদেরকে বলতে চাই, এই তারেক রহমান, সামা রহমান, খালেদা দিয়ে সমস্ত সবকিছু বাদ দিয়া, এই পরিবর্তনকে বাদ দিয়া আসুন, আমার হাতকে শক্তিশালী করুন। বাংলাদেশের ভিতরে একটা গণতান্ত্রিক দল প্রতিষ্ঠা করে আজকের ভাইরাস মুক্ত বাংলাদেশ গড়ার একটা অঙ্গীকার, একটা প্রত্যয় আমরা সামনের দিকে চলে যাই। সাইদুল কমেন্ট করো। আমি সেই জন্য আমি কিন্তু আজকের কিন্তু লাইভ এসেছি। আমার লাইভটাকে আপনার পছন্দ হয় না? আমার লাইভটা শেয়ার করতে পারেন না? এখানে তো দুধ নিয়ে ওই জাবিয়া তো ওই যে প্রস্টিটিউট দালাল আসলে পরে একটা সুন্দর করে খুলে দুধ জুড়ে বাইর করে দিয়ে দুধ ঝাঁকানাকা আপনাকে দুধ খাওয়াবে, আর লাইক কমেন্ট শেয়ার করতে থাকবেন। উত্তর বাসা টাকায় সোদের তোমার, এদেশের মানুষ হলে 12 সোদা, আর সেগুলা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তারা কোটি কোটি টাকা ইনকাম করছে। ভালো কথা সাগুয়ের মধ্যে তোমাকে লাগে না, জানোয়ার। আমি আপনাদেরকে বলছি, কোথাকার একটা পাগল ছাগল, ঠিক মতো কথা বলতে পারে না, ওর বাপের দেখছি অটো চালায়, ই পরে হিরো আলম না কোন দোন আলম, এই মাদারসদে চলচ্চিত্র জগতের কেউ চোখে দেখতে পারে, আজ পর্যন্ত শিল্পী সমিতির সদস্য হতে পারে নাই। অথচ বোম ক্যামেরা নিয়ে চ্যানেলে লোক যায়, যাই বলতেছে আলম ভাই ওয়েলকাম, আপনি কেমন আছেন? ভালো,
খানকির বলায় অনার্স মাস্টার ঢাকা ইউনিভার্সিটি থেকে, আর মাদারসোতে যায় বোম ক্যামেরা লইয়ে কয় জিজ্ঞেস করে দেশ কেমনে চলবে। আবার একে ডিটেকটিভ ব্রাঞ্চের হারুন ভাই টেবিলে যে হিরো আলমকে খাওয়াচ্ছে, ফুলের তোড়া দিচ্ছে। আমি হারুন ভাইকে বলতে চাই, হারুন ভাই আপনার বিশাল ক্ষমতা, পারবেন এখন জেলের ভিতরে ঢুকে দিয়ে লাইফ শেষ করে দিতে পারবেন, কিন্তু পাগল ছাগলকে নিয়ে যেইভাবে, প্রস্টিটিউটদেরকে নিয়ে আপনি যেইভাবে তাদেরকে ভাত খাওয়াচ্ছেন আর যেইভাবে চলতেছে ভাই, এইভাবে কিন্তু দেশ চলে না ভাই। খুদে মুক্তিযোদ্ধা ছিলাম, অন্তত মানুষদেরকে পানি খাওয়াইতাম, বাড়ি আমার নলসিরি জলকাঠি ভাই। পৃথিবীর বাংলাদেশের ভিতরে ব্রিটিশের সময় প্রথম যে পৌরসভা হয়েছিল সেটা হচ্ছে জালকাঠি এবং নলসিরি। ওখানকার এমপি কে জানবেন না? আমির হোসেন আমি। এই মঠ, এই পেট আর এই মাথা সারাদিন শুয়ে থাকে, ধুলা নেওয়ার পরে যদি একটু কথা বলতে পারেন, জিন্দেগি তো পরিবারের পাশে যায় না। জিজ্ঞাসা করা আছে সালাম কালাম কেমন আছো, তোদের অবস্থাটা কি? এই হচ্ছে বর্তমানের দেশ। আমাদের দেশটাকে সুন্দর করে এগিয়ে যেতে হবে। যে কথা বলতেছিলাম যে একজন লোকের উপরে ভর করে আজকের কিন্তু বর্তমানে দল চলছে। যেমন যেমন এই যে মামুনুল হক, আমার ছোট ভাই হবে, বয়স তো আমার চাইতে ছোট। এই মামুনুল হক এখন বর্তমানে আসছে, ফুলের মালা, এই মালা ওই মালা, বেশ ভালো, তুমি তোমার ওয়েতে থাকো। এইখানে ফয়দা লোটার জন্য আজকের চরমনাই পীর সাহেব, এটা আর একটা দালাল, কারণ বাংলাদেশ তো সব দালালে বোঝাই হয়ে গেছে। এই পীরের ছেলে পীর, ওরে মুরিদ হাউগার পোলারা, তোরা জীবনও পীর হইতে পারবি না। ওই করলো কি একটা অনুষ্ঠানের ভিতরে আজকে আমার প্রথম ইন্ট্রোডাকশন সূচনা ছিল যে যে রাজনৈতিকের উপরে ভর করে আর একদল সামনের দিকে এগিয়ে যায়। আজকের সেখানে ইনভাইট করছে মামুনুল হককে। মামুনুল হককে তোমাকে বলতে চাই যে তুমি যেখানে গেছো, আজকে চরমনাই কোনো 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 ব্যক্তি আজকে একটা বিক্ষোভ তোমার তোমার পক্ষে দিছে কিনা তুমি একটু বলো তো ভাই। এবং এই চরমনাই এলারা যখন মেয়র নির্বাচন করতে গেল, মেয়র, তখন ওই যে নায়েবে আমিন না কোন দন আমি জানি না, এদের সংগঠন, এই নায়েবে আমির ফয়জুল করিম রহমাতুল্লাহ আলাইহি বারাকাতুহু বলে, বারাকাতু সামাকাতুহু বারাকাতুহু বলে যে যে আমাকে মেরেছে এবং এই সরকারকে পতন না হওয়া পর্যন্ত আমরা ঘর ছাড়বো না। আমার ভাইকে কমেন্ট করছে, উত্তর তো দিতেই হয়। মামা আপনি হক কথা বলেছেন, খুবই ভালো লাগে, জনগণের দোয়া আপনার সাথে আছে। সাবাস মামা, ইনশাল্লাহ তোমরা যদি কাছে থাকো, আমি বলতে চাই যে সারা বাংলাদেশে একটি দল গঠন হোক, গণতান্ত্রিক দল। সে দলের প্রেসিডেন্ট আপনি হবেন, সেক্রেটারি আপনি হবেন, আমি হব খালি কর্মী, তাও ভালো ভাই। একটু সামনের দিকে এগিয়ে যাই। ভাইরাস মুক্ত দেশ এবং পরিবারের দালালি আর করতে মনে চায় না। জিজ্ঞেস করে না তৃণমূলের কর্মীরা মরছে তো মরছে, বিএনপির তৃণমূলের কর্মীরা তারা কিন্তু জীবন দিচ্ছে, কিন্তু তাদের কিন্তু খবর কিন্তু নেয় না। ওই স্থায়ী কমিটি, সাবা কমিটি, বুড়া দুরা ওই যাইয়ে বসে, আর কোন সামা কয় আল্লাহ জানে। আবার আর একটা খিলখিলাইয়ে রংপুরের স্বেচ্ছাসেবক দল না কোন দল, সে বলতেছে নারায়ণগঞ্জে বলে, জনাব ওবায়দুল কাদের সাহেব আপনি জানেন সিঙ্গাপুরের মতো আপনি পিছন থেকে পালিয়ে যেতেও পারবেন না এবং জায়গাটা পর্যন্ত খুলে রাখবে জনগণ। বাবা তুমি একথা না বলে জনগণকে উদ্বুদ্ধ করে আজকের সেইভাবে আন্দোলন করার চেষ্টা করো। ফাও কথা চোদাইও না, ফাও কথা চোদাইলে তুমি আবার মামলা খাবা, জেলে ঢুকবা। বুঝেছো বাবাদন? তো মামুনুল হককে আমি বলতে চাই যে আপনার পক্ষে আজও পর্যন্ত একটা বিক্ষোভ দেয়নি। আজকে চরমনাইয়ের অনুষ্ঠানের ভিতরে আপনি যে ওইভাবে হাইলাইট করছেন, পরের দিন আপনার হোগার উপরে লাথি দিবার কইবি হুজুরে, হুজুরে কইবে না মামুনুল হককে দরকার নাই, খবরদার আমগো দল এখন বর্তমানে সামনে বেশি, আমাদের দল এখন লোক সংখ্যা বেশি, আমি মামুনুল হকের কাছে বেশি গেলে মামুনুল হকের নাম হয়ে যাইবে, আমার দল কিচ্ছু হবে না। বোকাসোদা মামুনুল হক, তোকে বলতে চাই একবার তো গুতা খাইছো, এবার যদি তোরে ধরে শেখ হাসিনা তাহলে কিন্তু তোরে কিন্তু ছাড়বে না। তোর বুদ্ধি কম, তুই চুপচাপ বস, কারণ এই 3 বছর পর্যন্ত তোর মাল অনেক জমা চোদ্দে পারো নাই। আজকের ঘরের ভিতরে যাই আর সুন্দর করে বউলিয়ে ঘুমাই থাক, আর সুন্দর করে একটু এনজয় কর, আকাম কুকাম কর, ভালো থাকবে। নিজের বুদ্ধিতে নিজের মেধায় তুই আউগা। এই হচ্ছে মামুনুল হকের অবস্থা। সেই বিষয় নিয়ে আমি বলতে চাই, তার উপরে ভর করে আজকের কিন্তু এই চরমনাই এলারা তাকে একটা বিবৃতি দিয়েছে এবং তাকে বলছে। আবার বলে কি মামুনুল হক আসার পরে এটা হবে ওটা হবে এই হবে। তবে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই, ইসলাম ধর্ম, আমরা সবাই ইসলামের লোক। আচ্ছা আওয়ামী লীগ ক্ষমতা আছে, সে কি মুসলমান না? বিএনপি আছে মুসলমান, তো হুজুর আবার সোদাই হুজুর কি তারা বলতেছে আলো ওয়ারিসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস আমরাই সব করবো, আর কাছে সেটার বাল। তুমি মুসলমান, আমরা মুসলমান না? সবাই তো মুসলমান। তবে হ্যাঁ আলেম জ্ঞানী
ইলম শিক্ষা করা তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাত, প্রত্যেক আলেমদের শিক্ষা গ্রহণ করা ফরজ, শুধু ফরজ না, ফরজ আইন। কোরআন শরীফে 6666 আয়াত তরজমা শানে নজুল বিশ্লেষণ করতে হবে। কিন্তু এগুলি বেশি শিক্ষা দীক্ষা, এরা হাদিস তাফসিরে ফার্স্ট ক্লাস এবং সমস্ত শিক্ষা জগতের সেই মহাদ্দেশ, বিগ বিগ মহাদ্দেশ হয়ে তারা ইস্তাইজুল আব্বাসী সাহেব বলে, একজনকে বলে ও তো কাফের। আবার আব্বাসীর গোষ্ঠী শুধু আরেকজনে কুয়াকাটা বাড়ি হলো খয়রাতির বাচ্চা, এটা বাড়ি হলো কুয়াকাটা। এরপরে ওই তিনটা ভাই, একটা বউ, একজন আর বউ আইনে বিয়ে করিয়া তারপরে মনে করে সে বিবাহ করিয়া তার সাথে সংসার করতেছে। ভাই তো মামুল হককে বলতেছে তুমি একটা সেরি লইয়া ধরা খাইলা, ওইখানে ধরা খাওয়ার পরে তুমি আবার জেলের ভিতরে ঢোকলা। আমার বাইকটা কমেন্ট করছে, কি করছে আগে পড়িয়ে লই, এইবার কথা। মামা সত্যের জয় হবেই একদিন। মামা জনগণ চায় আপনাকে আগামীতে এমপি হিসেবে দেখতে, আমি আশা করি জনগণের আশা পূরণ করবেন ইনশাআল্লাহ। আমি নলছিরি জালকাঠিতে এবার প্রায় 5 লক্ষ পোস্টার দিয়েছি নলছিরি জালকাঠিতে এমপি ক্যান্ডিডেট হিসেবে, কিন্তু কোনো কারণবশত আমি টাকা দাখিল করতে পারিনি। আমার প্রায় 3টে মামলা পেন্ডিং ছিল এবং মামলার ওয়ারেন্ট ছিল, সেই হিসেবে আমি ওগুলি শেষ করে দিয়েছি। এবং সামনে মামা আমি এমপি ক্যান্ডিডেট হিসেবে ওখানে প্রতিষ্ঠিত হতে চাই। এবং আমির হোসেন আমু বিগ লিডার এবং আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, প্রধানমন্ত্রী থেকে অনেক পিছনে, কারণ উনিও চেয়েছিল যে শেখ হাসিনাকে সেভাবে একটু অ্যাবাউট করে আজকের দলের কর্মকর্তা হিসেবে থাকবে বলে, কিন্তু ওটা ধরা খেয়েছে এবং তার সাথে কোনো সুসম্পর্ক নেই। ভয় পাওয়ার কোনো কারণ নাই। নলছিরি জালকাঠিতে অঙ্গ সংগঠন আওয়ামী লীগের বহুত কিছু আছেন, আপনারা মনে করেন যে চ্যাটারবাল বহুত কিছু, আসলে বুদারবাল কিছু না। নলছিরিতে কোনো উন্নত হয় নাই, জালকাঠির কোনো উন্নতি আজও পর্যন্ত হয়নি। দেশবাসীকে বলতে চাই যে আপনারা সোচ্চার হন। আর মামা ওয়েলকাম, হ্যাঁ আগামীতে এমপি হিসেবে আমি নমিনেশন পেপার সাবমিট করব। সাইদুল তোমাকে ধন্যবাদ, আবার কমেন্ট করো সাইদুল, তোমার কথা আমি উত্থাপন করব। এখন আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই যে আজকের এই মামুনুল হক, তোমাকে বলতে চাই তোমার পিছনে কিন্তু ডিজিএফআই তো চিনো। তুমি যে আলেম দাবি করো, তোমার আব্বা আজিজুল হক সাহেব আলেম ছিলেন, তুমি এমন কোন কথা বললে পরে তুমি আবার কিন্তু জেলের ভিতরে যেতে হবে। ওই চরমনাই কিন্তু তোমাকে কিন্তু রক্ষা করতে পারবে না, কারণ তারা বাংলাদেশের একটা চাটুকা, একটা দালাল। সেই হিসেবে সতর্ক থাকতে হবে। মিস্টার মামুনুল হক প্রসঙ্গে আজকেরই আমি বলতে চেয়েছিলাম, আনুষঙ্গিক আদার্স কিছু কথাবার্তা হয়তোবা আমি বলেছি। দেশবাসীকে বলতে চাই যে আজকের আমরা যারা টক শু করে, টক শুয়ার, এই শুয়ারদের কথা আপনারা শুনবেন না। ওরা হচ্ছে আরেকটা দালাল, ওরা কিন্তু পক্ষে থেকে আরেক পরিবারতন্ত্রের কথা বলে। যেমন এই যে ওর বাপে গামছা বিক্রি করতো, আপনি সেটার নাম হইল আপনার গোলাম মাওলা রনি, মোস্তফা ফিরোজ, তারপরে কিছু কিছু আছে ভুয়া সাংবাদিক। এই যে এগুলার টকশু শুনে শুনে খামাখা আপনাদের নেট খরচ করবেন না, এবং এরা আপনাদের কাছে বিষ। আচ্ছা, আমি যে কথাগুলি বলেছি আমার লাইফটাকে আপনারা ফলো করবেন। আমি কি কারো পক্ষে কথা বলেছি? যদি আপনি বলতে পারেন যে কারো পক্ষ নিয়ে আমি কথা বলতেছি, আপনার জোতার আমার গাল, জিন্দেগিতে আমি লাইভে আসবো না। আর যদি বলি যে নিরপেক্ষ কথা বলেছি, তাহলে অবশ্যই আমার লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার এই লাইভটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। দেশবাসীকে বলতে চাই যে আজকের এই মুক্তিযোদ্ধার দেশে, আজকের এই মুক্তিযোদ্ধার 30 লক্ষ শহীদ রক্তের বিনিময়, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়, এ চুদির বেটা তুই বাংলাদেশের কি ধন? আজকের বাপের সামনে মাকে রেপ করা হয়েছে, চিৎকার করেছিল মেয়ে, চিৎকার করেছিল বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু পাকিস্তানিরা বেঁধে পালাক্রমে ধর্ষণ করছে। সেই বাংলাদেশ, সেই বাংলাদেশ। আর সেই বাংলাদেশে আজকের প্রস্টিটিউট পতিতা হাইটিয়া যায়, সিরিয়া যায়, বন্ধুর যখন বউ লইয়া একটা সোনা খাইয়া যান, একটা সোনা দিয়ে যান, যে সেক্সুয়াল গান মমতাজ করছে আজকের এই খানকি বিডি দেশের এখন বর্তমানে এমপি। দুঃখ হয় এগুলি হচ্ছে বাংলাদেশে। দেশবাসীকে বলতে চাই যে আজকের আসুন আমরা সম্মিলিতভাবে সকলে মিলে একটি সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।
লাইভে যারা অংশগ্রহণ করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। 36 ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সেভাবে কাজ করার চেষ্টা করি। ওয়েলকাম সাইদুল আরেকটা কমেন্ট করছে, মজার কমেন্ট, সবাই শেয়ার করেন আর বেশি বেশি কমেন্ট করেন। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার বাইকনা সাইদুল সৌদি আরব থাকে, ওকে একদিন আমি ওপেন করব, দেখবেন, আশায় থাকবেন। আর এই লাইভের ভিতরে আমি মনীষী পণ্ডিতি গণতন্ত্র নিয়ে যারা কথা বলে তারা আমার লাইভে একদিন আসবে, আপনাদেরকে দাওয়াত দিলাম, সেটা অচিরেই আমি নিয়ে আসবো। যারা পরিবারতন্ত্র ছোটবেলা থেকে তারা পরিবারতন্ত্র চিনে না এবং গণতন্ত্র চিনে এবং গণতন্ত্র দল গঠন করতে চায়, তারা আমার লাইভে একদিন না একদিন তারা হাজির হবে, আপনারা দেখতে পারবেন। তো মামা সত্যি কথাই বলছো যে একটু আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার কথাগুলি আপনি ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যে কথাগুলি বলেছি ভয় পেয়ে কথা বলেছি, কি হবে, আমার বালটা হবে। আমি আপনাদেরকে বলছি ভয় করার কোনো প্রয়োজন নেই, কারণ ভয় যদি আপনি পান তাহলে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন না। শেরে বাংলা একে এম ফজলুল হক গোপালগঞ্জ থেকে যখন আসে তখন গাড়িয়ে বহর আটকিয়ে দিয়েছিল এই বঙ্গবন্ধু শেখ মুজিব, যে আপনি নামেন, আপনি শেরে বাংলা, আপনি বাংলার বাঘ, দেখে যান প্রাইমারি স্কুল কি অবস্থা। তখন শেরে বাংলা একে এম ফজলুল হক বঙ্গবন্ধুর চোখের মনির দিকে তাকিয়ে বলে, আজকের তুমি একদিন প্রতিষ্ঠিত হবে ছিলে, বাসাদন তোমার নাম কি? তখন অজরে বলেছিল আমার নাম শেখ মুজিবুর রহমান। তখন মাথায় হাত বুলিয়ে বলেছিল যে তুমি এই দেশের কোনো একদিন প্রতিভাবান ব্যক্তিত্ব, রাজনৈতিক মতদর্শের আদর্শের ভিতরে থেকে আজকের দেশকে তুমি রক্ষা করবে শেখ মুজিব। তাই হয়েছে। সাহস রাখতে হবে, সাহস রাখতে হবে। ঘরের বউর সাথে পারেন না, ঘরের বউ একটা কথা বলে তার সাথেই পারেন না, তাহলে আপনি দেশ চালাবেন কেমনে, দেশের ব্যাপারে কথা বলবেন কেমনে? মনে করছিলাম দুরা পাগলা পটুয়াখালীর একেবারে ভাবসাবজা দেখছিলাম, খারাপ না, ঢাকা ইউনিভার্সিটির ভিপি দাবি করে, কোন রকম ইন্টার পাস করে আজকের পলিটিক্স করে কোন রকম ভোটের মাধ্যমে বোধহয় একটু ভিভিটিভি হওয়ার পরে আবার দেখলাম শেখ হাসিনার দুলানো মা। আপনি দেখার মধ্যে দেখলে একদম মায়ের মতো মা, আপনি আমার মা। ওখান থেকে আবার এক দলের সাথে পরিবারের সাথে হাতাহাত বিএনপির সাথে নিজে দল গঠন করবে, ভালো মনে করছিলাম যে সামনের দিকে বোধহয় এগিয়ে যাবে, দেখলাম সেটাও 5-4টা দলের লোক তার বিরুদ্ধে কথা বলে এবং সর্বোপরি তাদের ভিতরে সেই ঘর যে ভাড়া নিয়েছিল বেচারি, কত ভালো মানুষ, তার ঘরের টাকাটা পর্যন্ত ভাড়া টাকা দেয় না, জোর জুলুম অত্যাচার করে সে চলতে চায়। এ হচ্ছে পরিবারতান্ত্রিক কেন্দ্রিক বাংলাদেশটাকে টোটাল আগ্রাসনের মতো ঘিরে আছে এবং সর্বোপরি যে যেখান থেকে পারছে খাচ্ছে খাচ্ছে খাচ্ছে। এটা হচ্ছে সারা পৃথিবীতে 195টা রাষ্ট্র, 1947 সালে 74 সালে জাতিসংঘের সদস্য হলাম আমরা এবং 17ই সেপ্টেম্বর, খেয়াল রাখবেন, ইতিহাস জানবেন, জাতিসংঘের সদস্য হওয়ার পরে প্রথম অধিবেশনে বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। কি ভাষণ দিয়েছিলেন জানেন? ইতিহাস তো জানেন না, ইতিহাস জানবেন কোথার থেকে? ইতিহাস জানতে হবে। আর ইতিহাস জানতে গেলে আমার লাইভে আসেন। ইতিহাস জানবেন কি মাহিয়া মাহির কাছে? ইতিহাস জানবেন কি ওই যে পরিমণির কাছে? ইতিহাস জানবেন কি ওই যে পূর্ণিমার কাছে? ইতিহাস জানবেন কি ওই ইলিয়াস কাঞ্চন, ফিলিয়াস কাঞ্চন, এই সেই বিভিন্ন রকমের সাকিব খান, সামা খান, দন খান, সাকিব আল হাসান, এদের কাছে? ইতিহাস জানতে হলে আমার লাইভে আসতে হবে, ইতিহাস জানতে হবে। সারা পৃথিবীতে সমস্ত রাজনৈতিক বিষয় নিয়ে সারা পৃথিবীতে 2000 সালের পর থেকে যখন প্রথম স্টার্টিং এ আজকের এই ইতিহাস ইতিহাস ইতিহাস, নবাব সিরাজউদ্দৌলা থেকে আরম্ভ করে ব্রিটিশ কিভাবে শাসন করেছিল, শোষণ করেছিল, নবাবকে কিভাবে হত্যা করা হয়েছিল, মির্জাফর আলীবর্দী খাঁ সহ টোটাল সর্বোপরি ইতিহাস জানতে হবে। ইতিহাস তো আমরা জানি না। ইতিহাস জানি এই যে সাকিব খান আজকের ছবি দিয়েছে রাজকুমার, রাজকুমারের ভিতরে আজকের ওই নায়িকাকে সাকিব খান বিয়ে করবে, তৃতীয় বিয়া, সে আমেরিকায় চলে যাচ্ছে। আমরা ইতিহাস জানি এই। ইতিহাস জানি মাহিয়া মাহির সেই সদনের গুরু এবং ওর সাউয়াটা কত বড় এবং ওর সাউয়াটা দেখার জন্য আমরা বেদিবস্ত হয়ে যাই অনলাইনে। এই ইতিহাস জানি। ইতিহাস জানি পরিমণির ছামাটা কত বড়, পরিমণি একবার বিয়ে হয়েছে চলছে কিভাবে এবং পরিমণির সাউয়াটা কি রকমের ডাইনে বায়। এই ইতিহাস জানার জন্য আজকের এই লাইভে কিন্তু সেখানে যাই। ইতিহাস জানি, ইতিহাস জানি। কাউয়া কাউয়া খালি কাকা করে। এই ইতিহাস জানার জন্য আমরা ব্যস্ত হয়ে থাকি। কথা জানে না, বক্তা জানে না। ওই যে হাজি সেলিম কোটি কোটি টাকার মালিক, দালাল, সে বলতেছে ডাইনে মহিলা, বামে মহিলা, স্পিকার, কি যে করি সংসদের মতো জায়গায়। মহিলা বলছে
নিত্য শোনায়, নিত্য শোনায়, নিত্য শোনায়, তোমার সামা শোনায়, সংসদে বলছে যে নিত্য শোনায়, নিত্য শোনায়, নির্দেশনা বলতে পারে না। এই ইতিহাস জানার জন্য আমরা বেদিব্যস্ত থাকি। ইতিহাস জানি আজকের কোথায়, ইতিহাস জানি আমরা বিভিন্ন ক্ষেত্রে সাকিব আল হাসানের ইতিহাস জানার জন্য ব্যস্ত থাকি, যে উনি কি খেয়েছে, উনি অলরাউন্ডার, সামারাউন্ডার, অশিক্ষিত মূর্খের বাচ্চা, আজকের কথা বলতে পারে না, সালাম দেন আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম। ইতিহাস জানিয়ে দেন। ইতিহাস জানতে হলে ইতিহাসবিদদের কাছে যেতে হবে। ইতিহাস জানতে হলে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে কথা বলে তার কাছে যেতে হবে। ইতিহাস জানতে হলে আজকের আমার লাইভে ঢুকতে হবে। আমার ভাইগনা আর একটা কমেন্ট করেছে, আমি জানি মামা ছোট থেকেই আপনার ভিতরে ভয় কাজ করে না। সত্য, কারণ আপনি হলেন কি স্পষ্টবাদী পুরুষ। আমার যখন বয়স 5-6 বছর তখন থেকেই আমি কেউ চুদি না। বাংলা কথা। 81 সালে শেখ হাসিনা বাংলাদেশে আসছে। স্বাধীনের পর থেকে 75 সালে বঙ্গবন্ধু মারা গেছে, হত্যা করা হয়েছিল। 11টি সেক্টর চিফ কমান্ডার ওসমানী সহজ সেক্টর সব আমার মুখস্থ। কে কতটুকু বাল ফালাইতে পারে সে আমার ভালো করে জানা আছে। ঢাকার ভিতরে যারা লাফালাফি করে, বক্তৃতা জানা, মির্জা আব্বাস কোন সাউয়া কয়, ফখরুল কি সাউয়া কয়, রেজবি কোন সাউয়া কয়, এ তো আর এক দালাল। খালি ওই 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 ইয়ার ভিতরে আগে মতে আর খায়লায় 6 জন লইয়ে তারপর খাড়া করিয়ে ধরে, এবার একটু কথা বলে। কি নেতা? নেতা যদি দেখতে চাও ঋষিরে দেখ। নেতা পৃথিবীর ওয়ার্ল্ডের ভিতরে তাকা, নেতা কাকে বলে দেখ। নেতা উত্তর কোরিয়ার পিচ্ছি পিচ্ছি নেতা, পুতিনের দেখ নেতা। আর তুমি আমার বাংলাদেশের সাউয়ার নেতা। নেতা ছিল শেখ মুজিব, নেতা ছিল জিয়াউর রহমান, ওসমানী, এরা ছিল নেতা। আর নেতা কি এরশাদ? লুচ্চা, স্বৈরাচার। পিস্তল ঠেকাইয়ে তারপরে আসে আবার বলে এই সরকার চায় না কোন দল ক্ষমতায় থাকুক। বড় বড় গোপ ওই সংসদের মধ্যে বড় বড় কথা শোনায়, মাগির পোলায়, না বলে চুন্নু, মজিবুল হক চুন্নু। এ সারাটা মাদার চোর। স্পষ্ট বলে, লজ্জা লাগে না? তোদেরকে ধিক্কার দেয়, মানুষ থু ফালায়। তোরা কি সাউয়ার নেতা, বোদার নেতা? আমার ভাইগনা যেটা লেখছে সেটা সত্য, চরম সত্য কথা। বাড়ি আমার নলছিটি, মোল্লারহাট। আবু মিয়ার কোনো অস্তিত্ব ছিল না। নলছিটি জালকাঠি প্রত্যেকটা লোককে আমি বলতে চাই, আবু মিয়ার অস্তিত্ব ছিল না। এরশাদ যখন ক্ষমতায় ছিল, জুলফিকার আলী ভুট্টো তখন মিজান গ্রুপ করতো। আওয়ামী লীগ 75 সালে বিলুপ্ত হওয়ার পরে 2টা গ্রুপে রূপ ধারণ করেছিল আওয়ামী লীগ। মিজান গ্রুপ করতো জনাব ভুট্টো, নলছিটি। ইতিহাস শোনো, ইতিহাস জানো। আমার জায়গা আসলে মাহিয়া মাহি সাউয়া দেখতে আর মুনমুনে সামা দেখতে ওখানে যাইও না, ইতিহাস বোঝার চেষ্টা করো আগে। ওই সাকিব আল হাসানের বউ ওই বুবলি আর অপু, সাউয়াও নাই। বুবলির একটা বাই নাই, বোন নাই, কিছু নাই। সোদাইয়া ড্যান্স শিখে গেছে ডিপজল সোজে, এখন বিয়ে করছে সাকিব খান, সামা খান। এই সাউয়া খান, দন খান বিয়ে করিয়া বাংলাদেশের ভিতরে অনলাইনে এমন ভাবে করছে যে এখন মেয়েরাও সাকিব খানের জন্য পাগল আর বুবলির জন্য সেরারা পাগল। পুরো পরিবারটা শেষ। ওই ইতিহাস জানার দরকার নাই। ইতিহাস জানলে আমার লাইভে আসো। 75 সালে আমি দেখেছি বঙ্গবন্ধু কিভাবে ধানমন্ডিতে যে হত্যা হয়েছিল, তখন আমরা দেখেছি। তুমি মনে করো যে আমার গেটআপে বোঝা যায় যে বয়স হয়নি? সব পাকা, এগুলো সব গেটআপ ঠিক আছে, সব পাকা। আজকের সাহসের কথা আমার ভাইগনা বলছে। আমি ছোটবেলার থেকে জনাব ভুট্টো 85 সালে উপজেলা নির্বাচন করলো। উপজেলা নির্বাচন করার পরে তারপরে 86 সালে সে এমপি হলো। তা 85 সালে এই 82 সালে জাতীয় পার্টি ক্ষমতায় আসছে। এর আগে কে ছিল? বিএনপি ছিল। এবার আওয়ামী লীগ একবার ক্ষমতায় গেছিল, আবার পরে কিন্তু যায় না, হানা ভোট হয়েছিল। তো সে থেকে আওয়ামী লীগ 21 বছর খুব নির্যাতিত, নিষ্পীড়িত। মাঝে মাঝে শেখ হাসিনা বলে যে আমি কিন্তু রিপুজি ছিলাম। আসলে সত্য। ওনার চেহারার দিক কিন্তু 81 সালে তাকানো যায় না। ভাই না আবার একটা করছে, আর পরিমণি কথা কি বলবো, সত্যি নিচতলা ভাড়া দিয়া উপর তলা পরে এদের কাজ হলো চামড়ার। থ্যাঙ্কস মামা, তোমার মতো যদি আমার একটা ভাগনা থাকে, আমি মামা আর তুমি ওই লেগা ভাগনা। পরিমণির তলায় তো কিচ্ছু নাই ভাই।
আপনাদেরকে কি বলো, বেয়াদবি মাফ করবেন, পরিমণি তাই বলছে যে পরিমণির উপরে দেখা যায় তলা যদি একদিন দেখলেন 60টা লোকে যদি চোদে, তাহলে ওর তলায় আর কি থাকতে বলেন? ওর সামার ডালি ফাঁক হয়ে গেছে। আর এইগুলারে নিয়ে ভাত খাওয়ায় ওই যে ডিটেকটিভ ব্রাঞ্চের ওই হারুন ভাই। তলাটা যদি একদিন দেখতো এদেশের জনগণ, তাহলে বুঝতো। তো আমি যে কথা বলতেছিলাম যে 21 বছর পরে ক্ষমতায় আসার পরে যে তার চেহারা কিন্তু ফ্যাকাশে অবস্থায় ছিল, কিন্তু আসলে প্রধানমন্ত্রীর মা বা আত্মীয় স্বজন 17টা লোক পরিবার সহ ধ্বংস করে দিয়েছিল। বঙ্গবন্ধু ভালোবেসেছিল কাকে জানেন? আরে আপনি আমাকে অ্যারেস্ট করবেন কেন? আমি তো সত্যি কথা বলি। আমি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে বলতে চাই, সত্যি কথাটা অন্তত আমাকে বলতে দেন। আপনার কথা আমি বলি, তারপরে অ্যারেস্ট করেন, আমাকে জেলে ঢুকান, কথাটা বলতে দেন। 75 সালে যখন নিঃস্ব হয়ে গেছিল দেশের পরিবার, ছাড়েনি। শিশু রাসেল পর্যন্ত পা জড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়েছিল, আমার আব্বুকে আমি দেখবো। তখন এখান থেকে ছুরি মেরে পিছন থেকে বার করে দিয়েছিল, তাকেও দেখতে দেয়নি। এই নরপিশাব মোস্তাক পররাষ্ট্রমন্ত্রী ছিল ওই আমলে। পররাষ্ট্রমন্ত্রী বোঝেন, বঙ্গবন্ধু বানিয়েছিল। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই যে আপনি সাকসেস একদিকে, যে আপনি খুনিদেরকে বিচার করেছেন, ভালো। 21 বছর পরে এসে তার সমস্ত জ্বালা এমন ভাবে মিটাইছে, আর সামনে যে কি হবে সেটা উনিই ভালো জানেন। তবে এই জ্বালাটা বিএনপি আলারা যখন আওয়ামী লীগ আলারা বলে যে আজকে তাদের পতাকা দিয়েছে মেজর ডালিম, তারপরে ছিয়াশি দিন পর্যন্ত বাঁচিয়ে ছিল মোস্তাক, ওকে আর হয়নি, ও তো শেষ। তারপরে ডালিমকে এবং বিভিন্ন সেই শাহরিয়ার ওই যে রশিদ কর্নেল, এদেরকে হাইলাইটস করে, তারপর আর একটা আছে সিগে কথা বলে, ওই যে এটা ওই যে আপনার এই যে চিটাঙ্গের বিয়ে করতে চেয়েছিল শেখ হাসিনাকে, ওর নামটা ভুলে গেছি। তো এইভাবে করে আজকে সমস্ত সবকিছু আজকে মনে করেন ফাঁসি ফুসি দিয়ে টিয়ে একবার সব ক্লিয়ার কাট। তাহলে এখন আমার কথা হলো, তারা বলতেছে যে তাদেরকে আজকের তাদেরকে এমপি মন্ত্রী বানিয়ে আজকের কিন্তু বিএনপি হাইলাইটস করেছিল, এটা আওয়ামী লীগ বলে। বঙ্গবন্ধু খুনিদেরকে তো আজকের এই বঙ্গবন্ধুর খুনিরা তারা বিএনপি হাইলাইটস করেছিল। এখন আবার বিএনপি এখন ফল্টে পড়েছে, আওয়ামী লীগ সরকার ক্ষমতা, তো তারা কি ছাড়বে? বাসাধন ছাড়বে না তো। আবার যখন এই পরিবারতন্ত্রের দল ক্ষমতায় আসবে, তখন এভাবে যদি হয়, এভাবে হচ্ছে শাকা চৌধুরী আরে শালা বাইনচোদ, তুই এখন কোথায় গেলি শাকা চৌধুরী? এ হচ্ছে দেশের রাজনীতি। এটা আমার ধনের রাজনীতি, চ্যাটের রাজনীতি, বাংলাদেশের রাজনীতি সুদি। আমি রাজনীতি যারা করতে চেয়েছিল, মানুষের পক্ষে স্বাধিকার আন্দোলন সমসাময়িক ভাবে যারা করতে চেয়েছিল, তারা কিন্তু টোটাল বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে, তারা হারিয়ে গেছে ওই সব নক্ষত্র। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে ভিপি জিএস, তোমরা কোনো দল গঠন বাংলাদেশে করতে পারো না। তোমরা গণতান্ত্রিক প্রেক্ষাপটে সামনের দিকে কথা বলার চেষ্টা করতে পারো না। তুমি তারেক রহমান, বাল রহমান, পরিবারতন্ত্রের দালালের কাছে তুমি ভিপি হয়ে আজকের একটা সংগঠনের সাথে একটা দক্ষিণের সেক্রেটারি, অমুকের সেক্রেটারি হয়ে তুমি দল টানাটানি করে আজকে জেলের ভিতরে তুমি ঘরপাক খাচ্ছ। তাহলে আমার মন মানসিকতা কোথায়? আমি বলেছিলাম সারা পৃথিবীতে শক্তিধর যদি থেকে থাকে সে কে? আমি সাংবাদিক শামসুল ইসলাম সোলজার, না জো বাইডেন, না ইরানের সেই খ্যাত জিনপিং, আপনার চায়না, না পুতিন। আমি সেগুলি স্ট্যাটাস দিই, কারণ আমি মনের রাজা। আমার ভাইগনা আবার কমেন্ট করছে, পড়াই লাগে, শোনেন। আজ মামা আপনি কি জানে না যে আইনের লোকেরাই তো পুলিশের বড় 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 কথা।
আইনের লোকেরা তারা আজকের বড় বড় কথা বলছে, সেই বিষয় নিয়ে আমার ভাইগনা কথা বলছে। ওর প্রত্যেকটা কমেন্ট স্মার্টলি, ভয় পায় না। সাইদুল কিন্তু খুব গোয়ার এবং খুব রাগী। মামু ভাইগনেই যথেষ্ট নলছিটি জালকাঠিতে। নলছিটির জালকাঠিতে এবার নির্বাচন করবো ভাইগনা সাইদুল, দল গঠন করবো নলছিটি জালকাঠিতে। আমাদের নলছিটি জালকাঠি সব টিকিট নিয়ে, বিএনপির টিকিট নিয়ে শাহজাহান ওমর ছিল, বিএনপির টিকিট নিয়ে ওই যে ইলেন ভুট্টো ছিল, এবং জোবেদা নাকি একটা মহিলা সে ছিল। আবার আওয়ামী লীগের টিকিট নিয়ে বিগ লিডার অফ পলিটিশিয়ান অফ বাংলাদেশ আমির হোসেন আমু, টিকিটের মায়েরে আমি সুদি। টিকিট কিসের, কোন দলের? গণতন্ত্র দেশ, দল গঠন করব, নলছিটি জালকাঠির স্বতন্ত্র প্রার্থী হিসেবে সারা বাংলাদেশে বড় বড় কথা বলবো, আমি মনের রাজা। ভাই ওই যে ভাইগনা বললো, ছোটবেলার থেকে আমি কেউ চুদি না। মোল্লাহাটের সব একদিকে আমি একদিক ছিলাম, তাও আমার বাল ছেড়তে পারেনি। হ্যাঁ, হোঁচট খেয়েছি, মাঝে মাঝে হোঁচটে পড়েছি। গুলিস্তানের মতো জায়গায় 36 বার ধরা খেয়েছি। আমি সেই সোলজার। আর আজকের কিছু কিছু শালারা রাজনীতি চোদায়, আর ওখানে বসে বসে বড় বড় কথা চোদায়। তোমাদেরকে চোদেও না, বাংলাদেশে এমন লোক আছে, তোমাকে পুটকিও মারে না, এরকম লোক আছে। এই ধরনের ব্যবহার দিয়ে আজকে আমার লাইভ হবে, গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আপনাদের অধিকার আদায়ের লক্ষ্যে আমি লাইভ করব। কে কে জয়েন করবেন আমাকে বলে দিন। আমি চাই যে আমার লাইভের ভিতরে সব সময়ের জন্য লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভরে যাক, ভরে যাক, ভরে যাক। আমি চাই। আমার আজকের প্রসঙ্গ ছিল যে একজন রাজনীতিবিদের উপরে কাঁধে ভর করে আর এক রাজনীতিবিদ দৌড়ঝাঁপ করিয়ে যায়, সেটা হলো যে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন। আজকের মামুনুল হক জেলের ভিতরে ছিল, একটা বিবৃতি পর্যন্ত দেয় নাই। মামুনুল হক জেলখানায় পচে পচে মরতো। তোমাকে আমি বলতে চাই, তুমি আজকে তার স্টাইজে কথা বলো কি জন্য? তোমার প্রয়োজনটা কি? তারা আসবে তোমার কাছে, বাসায় আসবে। আর তুমি যদি লাফালাফি হাফাহাফি করতে যাও, বাসাদন, এর নাম হচ্ছে শেখ হাসিনা। কিছুদিন পরে আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, হিজলাগিরি ছেলে না মেয়েও না সব বাদ দিয়ে রাজতন্ত্রের ডাক দেন না, কিচ্ছু হবে না আপনার। রাজার ছেলে রাজা, শেখ হাসিনার ছেলে অজেদ, অজেদের ছেলে তার নাতি, হয়ে যাক। এটা আপনি ডিক্লেয়ার দিলেই তো হয়। আর ডিক্লেয়ার হবে বলে আমি আশা করি এই 5 বছরের ভিতরে। আর আপনারা ধন চুষে চুষে, ওই বিএনপি অফিসে ধন আছে না, চুষে চুষে খাবেন। মরে দিয়েছেন। বিএনপি আন্দোলন চোদায়, আমার ধনের আন্দোলন। নারায়ণগঞ্জের ডেভিডের মতো লোক আজকে নিজেরাই পলিটিক্স করে ডেভিডের মতো লোকের তারা হত্যা করেছে। আর আমি যদি তার বিরুদ্ধে কথা বলি, কালকের থেকে ওয়াকআউট, বিএনপি থেকে অব্যাহতি। আমি দল সুদি, আমি বাংলাদেশের পরিবারতন্ত্রের দলের মায়েরে আমি সুদি। ওটা যদি সহ সভাপতিও দেয়, স্থায়ী কমিটিতে বসায়, আমি বসবো না, কারণ আমার কোনো অধিকারই নেই দলের প্রতি। চুদলাম না। আর যারা কোটি কোটি টাকার মালিক হয়েছে, তোদের চাইতে আমি বাংলাদেশের ভিতরে ওয়ান পিস, কারণ আমি যে ভাষায় কথা বলতে পারবো, তোরা তা পারবি না। কারণ নলছিটি জালকাঠিতে সব দালাল আওয়ামী লীগের, বিএনপির। কারণ আমি নলছিটি জালকাঠির একটা কৃতি সন্তান হিসেবে দল গঠন করতে চাই। বাংলাদেশের পরিবারতন্ত্রের আদর্শ মাথায় নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই। মামুনুল হক প্রসঙ্গে আমি কথা বলছিলাম যে রাজনৈতিকবিদ কাঁধে ভর করে তারা সামনের দিকে এগিয়ে যাবে। তোমাকে আজকের ব্যবহার করছে, একদিন দেখবা তোমাকে ওয়াকআউট করবে করে। আজকের তুমি ওই তোমার যে নাম কাম ছিল, তুমি তাদের পিছে পিছে হুটহুট করে তোমার চলতে হবে। মামুনুল হক, এরা রাজনীতি বোঝেন। আপনার প্রত্যেকটা হুজুরদেরকে লক্ষ্য করবেন, এমন ভাষায় আর এত উত্তেজিত ভরে তারা কথা বলে, যা মানুষ দেখলে ঘৃণা করে এদেরকে। এরা রাজনীতি বোঝে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আস্তে কথা বলে, জালটা খুব বেশি। আর ওই খালদাজি আছে না, গুরু ফেলাপ চোদাই তো হারাদিন এই নেই নেই নেই, এখন এর ভিতরে বসে রয়েছে, বোঝে না। মানুষ তো জায়গায় নেই, এক জায়গায় বসে তারপরে কথা বলতে হবে, এটাই তো নিয়ম। রাজনীতি বোঝে না, বোঝে একটা, ম্যাডাম আপনার বিরুদ্ধে কথা বলেছে ডেভিড, আপনার বিরুদ্ধে কথা বলেছে বরিশালের মেহেদি, কি ক্রসফায়ার,
ওটা করতো আসলে কিচ্ছু করে না। কারণ সরোয়ার বরিশালের এখন বোঝো, সরোয়ার হিটেড বরিশালের ওই সমস্ত সবকিছু নিজেরা থেকে বিভিন্ন জায়গা থেকে দলের লোক হত্যা করে দিয়ে এখন রাজপথে আন্দোলন শুধাইবে ফখরু, রাজপথে আন্দোলন করবে বলে রেজবি, 6 জন লাগে তাকে ধরিয়ে উড়াইতে, এরা বলে শুধাইবে রাজপথে। আর একটা আছে ঘেউ ঘেউ করতো, ওই যে সাদেক হোসেন খোকার পোলা, সেটাও শেষ। কই আছে জানি না, করবে কে? কোন সামার করবে? কে যাবে পুলিশের গুলি খাইতে খামাখা? কে যাবে পুলিশের সাথে দ্বন্দ্ব মিলে? আরে মামা, আবার একটা নিউজ আসছে, মামায় কি লাগছে দেখি। আরে নেতা হতে গেলে হোসট খেতে হয়, আর হোসট খেয়ে ঘুরে দাঁড়ালে সেই হয় নেতা, যে রক্ষা আমার সিংহ। মানে ভাগ্যায় বলছে যে আমি সিংহ পুরুষের মতো আমি ছোটবেলা থেকে চলে এসেছি, এই মামা আমার জানে। এই মামার যে 3 জন উপরে, তাদেরকে আমি হইতে দেখছি। ওর যে বড় ভাই, সে দাড়ি চুল পেকে গেছে, রহিম, এই রহিমকেও আমি আমার ছোট বয়সে, প্রায় 2-1 বছরের ছোট, এ দেখেছে আমার ইতিহাস। মোল্লাহাটে, নলছিরি ঝালকাঠিতে, সমস্ত সর্বোপরি। তো ভাই, তো আমার ভাইগিনাকে দোয়া করবেন, ও যেন অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে আসে। এবং আমি আপনাদেরকে বলতে চাই যে কথাগুলি হচ্ছে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে, আমি কোনো দলের কোনো সাপোর্ট নিয়ে আমি কথা বলছি না। আমি শামসুল ইসলাম সোলজার। যদি আপনারা বলতে পারেন যে আমি কারো পক্ষ নিয়ে কথা বলছি, আপনি বাংলাদেশের ভিতরে প্রত্যেকটা লোক একটা পক্ষে আছে, হয় বিএনপি, হয় জামাত, হয় শিবির, নয়তো জাসদ, নয়তো তরিকাত প্রশাসন, নয়তো হেফাজত, ইসলামী শাসন আন্দোলন, নয়তো আওয়ামী লীগ। সমস্ত লীগের হোগা মেরে আমি কথা বলি আমার গণতান্ত্রিক প্রেক্ষাপটে একটি সুন্দর ভাইরাস মুক্ত দেশ গঠন করার লক্ষ্যে আমি সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, আর সেই লক্ষ্যেই আমি কিন্তু কথা বলছি। দেশবাসীকে বলতে চাই যে আপনারা আমার লাইভটিকে শেয়ার করে দিবেন ভাই, শেয়ার করে দিবেন। শেয়ার করে দিলে আপনি দেখেন, এই যে জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের সাহেবের ভাই কি কথা বলে, আর এক বাইঞ্চ, বিএনপি ক্ষমতা আইলে পালাবারও হোদা ভাইতেন হাইলিয়া ভাষায়। এই নিজের ফুটকি নিজেরাই মারে, এত বড় ভাই জেনারেল সেক্রেটারি, তার কথাটা সে ফ্ল্যাশ করে দেয়। যাই হোক, আমি অনেক কথাই বলছি, এখন আমি শেষ পর্বে আমি বলতে চাই যে আপনারা যে যেখান থেকে পারেন আমার লাইভটিকে শেয়ার করে দিবেন এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। প্রস্তুত দালালদের শেয়ার সেগুলি না করে আজকের আমি সুন্দর প্রত্যেক দিন রাজপথের আন্দোলনের লক্ষ্যে গণতান্ত্রিক প্রেক্ষাপট হিসেবে আমি আপনার পাশে আছি, এবং সর্বোপরি আমার পাশে থেকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। সাইদুল, অসংখ্য ধন্যবাদ মামা, তুমি সুস্থ হও তাড়াতাড়ি, আর বিদেশে এখন যাওয়ার দরকার নেই, তুমি আমার পাশে থাকো, এবং 2 মামা নেই যথেষ্ট। এবং সর্বোপরি তোমাকে আশীর্বাদ করছি, আর বিশেষ করে সাইদুলের জন্য একটু দোয়া করবেন কমেন্ট বক্সে, এবং সর্বোপরি যেন ও আল্লাহ পাক তাড়াতাড়ি ওকে সুস্থ করে, এবং সুস্থতা কামনায়, এবং সর্বোপরি ওকে যেন আল্লাহ পাক সুস্থ করে। আর নয়ন, তোমাকেও ধন্যবাদ, যেহেতু তুমি জয়েন করছো, অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যে যেখানে আছেন না কেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার লাইভটিকে শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন, এবং আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি, এবং আপনাদের ভালোবাসা সিক্ততা অবলম্বনে আমি শামসুল ইসলাম সোলজার সাইদুল আমি বিদায় নিলাম। সবাই ভালো থাকবো। আল্লাহ হাফেজ।